সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ২৬ লেখিকা মেহরুনিসা মিমি। জায়গাটা জনবহুল শহর নয়, শহর ছাড়িয়ে বিস্তীর্ণ ফসলাদির মাঠ পেরিয়ে মাফুসলের মতো একটা এলাকা। মাঝারি আকৃতির স্বচ্ছ একটা লেক ঘেঁষে গাছপালায় ভরপুর রিসোর্ট এরিয়া। রূপ বাইরে বোর্ডে নাম পড়েছে অরণ্যগ্রাম। ছোট্ট একচালা বিশিষ্ট কাঠের একটা ঘর, উপরের অংশটা সরু কোণের ছাদ, কিছুটা কটেজ ধরনের, কটেজও বলা যায়। কয়েক গজের দূরত্বে একই আকৃতি আরও কটেজ দেখা যাচ্ছে। কটেজের সামনের অংশে ইঞ্চি 10 লম্বা লম্বা ঘাস জন্মে আছে। সেগুলো যে আগাছা নয়, পরিচ্ছন্নতা ও সমান্তরাল কাটিং দেখেই বোঝা গেল। গেট থেকে পায়ে হাঁটা অল্প একটু পথ পেরিয়ে কটেজের প্রবেশদ্বার, 3 পাশে বাঁশের বেড়ায় আবৃত। সেই অংশ পেরিয়ে দক্ষিণ দিকে নজর দিলে দেখা যাচ্ছে গাছপালার ঘন পাতার ওপারে টলটলে পানির লেক। শাখা প্রশাখার ফাঁকে একটু উকি দিলে সেই লেকের মাঝে কৃত্রিমভাবে বসানো বাঁশের কয়েকটা টুকরোর ওপর দেখা যাচ্ছে ধবধবে শালা দুটো বক। একটা আবার এক পা উঁচিয়ে বুকের ভিতর মুখ লুকিয়ে ধ্যানে বসেছে। রূপ গাড়ি থেকে নেমে ঘাড় উঁচু করে চারদিকে নজর বুলিয়ে সেই সবে পর্যবেক্ষণে ব্যস্ত ছিল। অসংখ্য পাখির কিচিরমিচির ডাকে বিমোহিত হচ্ছিল। এত কিচকিচ, অথচ পাখি তো একটাও দেখা যাচ্ছে না। ও মেঘলা আকাশের দিকে মুখ উঁচিয়ে মাথা ঘুরালো বৃক্ষরাজির স্তূপে। বিড়বিড় করে নিজেকেই শুধালো, কোথায় ওরা? কারা? গাড়ি পার্ক করে কখন যে জাবির এসে পাশে দাঁড়িয়ে ওর উকিঝুঁকি দেখছিল টের পায়নি রূপ। হঠাৎ কথা শুনে তাই খানিকটা চমকে পিছনে ফিরল। জাবির স্থির দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। জাবির যেমন ওকে শাড়ি পরিহিত দেখে বারবার নিরীক্ষণ করছে, রূপও এ পর্যায়ে জাবিরকে একটু অধিকারণ করল, অর্থাৎ পরখ করে দেখল। নেভি ব্লু রঙের ফুল স্লিভ শার্টের হাতাগুলো ডিসেন্টলি ফোল্ড করে রেখেছে কনুই বরাবর। কালো জিন্সের সাথে টাক ইন করা শার্টটাতে ফর্সা গরমটা মানিয়েছে বলতে হবে। কবজিতে পড়া রূপালি ও সোনালি মিশ্রিত রঙা মেটালের ঘড়িচাতে একবার চোখ বুলালো সে। সানগ্লাসের ওপরে ভ্রুজোড়া খানিক কুচকে এলো তার। রূপকে তাকিয়ে থাকতে দেখি ঠোঁটের ঠোঁট চেপে কুচকানো ভ্রুজোড়া প্রশ্নবোধক ভঙ্গিমায় নাচালো। রূপ আলগোছের চোখ সরিয়ে কটেজের কাঠের দরজায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, জায়গাটা সাজেকের মতো লাগছে। জাবির কাঠের তৈরি নিচু গেটটা খুলে সামনে এগিয়ে যেতে যেতে বলল, সাজেকের পরিবেশ থেকে ইন্সপায়ার্ড হয়েই এখানে আবহাওয়াটা তৈরি করা হয়েছে। পার্থক্য শুধু এখানে পাহাড়ে দেখা মিলবে না। জাবির এগিয়ে যেতেই রূপও তার পিছু পিছু গেল। পিছনে ছোট একটা ছেলে ওদের ব্যাকপ্যাকগুলো নিয়ে আসছে। জাবির তালা খুলে দরজা মেলে দিল, সরে গিয়ে জায়গা করে দিল রূপকে ঢোকার জন্য। সে ছেলেটাকে কিছু টাকা দিয়ে হাবিজাবি কিছু জিনিসের একটা মৌখিক লিস্ট দিচ্ছে। রূপ ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ ঘরটাতে চোখ বুলাতে ব্যস্ত হয়। ছিমছাম পরিপাটি ঘরটাতে আসবাবপত্রের বৈচিত্র্যতা দেখে বিস্মিত হয় ও। প্রতিটি জিনিস কাঠের তৈরি। দক্ষিণ পশ্চিম কোণে রাখা বেডটাতে হালকা আকাশি রঙার চাদর বিছানো। চাদরের পৃষ্ঠে বড় বড় 3-4টে সাদা ফুলের ছাপ। এত সুন্দর চাদর মনে হলো রূপ প্রথম দেখছে, অথবা আগেও দেখেছে, কিন্তু আজকের মতো আগ্রহ ও সুপ্রসন্ন চিত্ত নিয়ে দেখিনি বলে সৌন্দর্য ধরা পড়েনি চোখে। হালকা রঙের চাদরটা যেন ঘরটাকে আরও বেশি আলোকিত করে রেখেছে। সবচেয়ে মোহনীয় যে ব্যাপারটা বোধ হলো রূপের, তা হচ্ছে ঘরের জানালাগুলো। একটা দুটো নয়, বরং 3-3টে বিরাটকায় জানালা রয়েছে ঘরটাতে। বিছানার 3 দিকে, পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে বিছানার প্রান্ত ঘেঁষে জানালা। উত্তর দিকে দরজা না থাকলে বোধহয় সেখানেও জানালা বানিয়ে রাখত। অবশ্য দরজাও তো একটা বিশাল জানালারই সামিল। নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল রূপ। ও প্রশস্ত কদমে এগিয়ে গিয়ে একে একে খুলে দিল প্রতিটি জানালা। দক্ষিণামুখ জানালাটা খুলতেই হুড়মুড় করে বাতাসের ঝড়ঝাপটার রূপের চোখে মুখে আছড়ে পড়ল। চুলগুলো এলোমেলো হয়ে গেল নিমিষেই। মুখ ঠেকে গেল ঝরঝরে চুলে। সেগুলো সরানোর চেষ্টা না করে মাথা ঝাঁকালো রূপ। সামনেই খুব কাছে নজরে এলো লেকটা। এতক্ষণে বুঝল ওটা কৃত্রিম কোনো লেক নয়, আসলে প্রকৃতির সিদ্ধহস্ত তৈরি সুন্দর একটা ঝিল। এটার বদৌলতে বাতাসের প্রবাহ এদিকটায় বেশি। এমনিতেও দক্ষিণা বাতাসে বেশ কীর্তন তো আছেই। পশ্চিমের জানালার ধারে এগোলো রূপ। সেখান দিয়েও একপাশে ঝিল চোখে পড়ে। ঝিলের শেষ ভাগের সামনে পশ্চিম দিকে নয়নাভিরাম বিস্তৃত বাগান নজরে এলো। বোঝা যাচ্ছে খুব যত্নের হাতে গড়া সেই সুশৃঙ্খল ফুলের বাগিচা। বহু জায়গায় ঘুরেছে রূপ পরিবারের সাথে, কিন্তু এরকম প্রকৃতির চোখ জোড়ানো দৃশ্য এই প্রথমবার উপভোগ করল ও। এদিকটায় গাছপালা আরও বেশি হওয়ায়
শীতল হাওয়ার দাপট যেন আরও বেশি ঝাপটে এলো। আবারও অবিনস্ত হল রূপের খোলা চুলের বাহার। ব্যাপারটা আনন্দ পেয়ে বাচ্চাদের মতো হেসে ওঠে, মাথা নুইয়ে ফেলল রূপ। নিঃশব্দ হাসির দমকে শরীর কম্পিত হচ্ছে ওর। যেই দৃশ্যটা দেখতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় দৃশ্যপট বলে ধারণা হলো জাবিরের, সে বাইরের কাজ শেষ করে দরজা খোলা রেখেই এগিয়ে এসেছিল কয়েক পা। রূপকে ওভাবে আবিষ্টর মতো প্রকৃতিতে মত্ত হয়ে যেতে দেখে একরাশ শীতলতা ছড়িয়ে গেল তার বুকে। ঠোঁটের ওপর ঠোঁট চেপে অনমনে ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে দাঁড়ালো রূপের পিছনে। একটু কাছাকাছি দাঁড়াতেই রূপের উড়ন্ত চুলগুলো তার চোখে মুখে ঝাপটা খেল। চোখ বন্ধ করে সে আবিষিত শ্বাসে টেনে নিল মাদকীয় সেই ঘ্রাণ। চোখ খুলতেই দৃষ্টি নিচু হল তার। রূপের কাঁধের কাছে শাড়ির পাড়ের কিনার ঘেঁষে জলজল করছে ক্ষুদ্র একটা তিল। এই মনোরম হৃদয়গ্রাহী পরিবেশের সাথে প্রেয়সীর দেহের মন মাতানো দৃশ্য জাবিরের গলা শুকিয়ে খটখটে করে দিতে সক্ষম হল, যে কিনা আবার সর্বজন স্বীকৃত নিজেরই বউ। ব্যাপারটা ভাবতেই মস্তিষ্কের চিন্তাধারা এলোমেলো হল তার। গলা নিঃশব্দে ঝেড়ে মাথা দোপাশে ঈষৎ ঝাঁকিয়ে অসঙ্গত চিন্তাভাবনা আপাতত স্থগিত করতে চাইল। এখন যদি অবাধ্য মনের একান্ত অনুগত বনে অবাধ্যতাকে প্রশ্রয় দিতে যায়, তাহলে রূপ কি পরিমাণ তেতে উঠবে সেটাই ভেবে শিউরে উঠল জাবির। কিন্তু কতক্ষণ সে নিজের এই বিদ্রোহী চেতনা টিকিয়ে রাখতে পারবে, সেটাই দেখার বিষয়। একে তো প্রকৃতির মাঝে নিরিবিলি পরিবেশ, তার ওপর মেয়েটা শাড়ি পরে চুলও রেখেছে খুলে। বিভ্রান্ত হয়ে পড়লে জাবিরের দোষটা কোথায় থাকবে? চুলগুলো সামলে কানের পিছনে গুজে পিছনে ফিরতেই হোঁচট খেল রূপ। মাথা ঠেকল জাবিরের বুকে। চমকে উঠে দেখল জাবির ওর গা ঘেঁষে দাঁড়িয়েছিল এতক্ষণ। ওকে ফিরতে দেখেও জাবির নড়ল না, বরং নিজের বুকের উপরিভাগ বরাবর উচ্চতায় পৌঁছানো রূপের অবাক চাহিনিতে তাকিয়ে হুট করে হাতের কবজি চেপে ধরল ওর। জানালাটায় শিক নেই, খোলা। চৌকাঠতে নিচু। রূপকে টেনে জানালার চৌকাঠে বসে নিজেও বসল পাশে। পিঠ জুড়ে বাতাসের দমকে বারবার আন্দোলিত হচ্ছে রূপের চুল। পিছন থেকে উড়ে সামনে চলে আসছে অবিরাম। শেষে কিছুটা বিরক্ত হয়ে এলোমেলো একটা ঢিলে হাত খোপা করে ফেলল ও। জাবিরের মনে হলো এর চেয়ে বেশি আবেদনময় রূপ কোনো নারীরই হতে পারে না। শাড়ির সাথে আলগা আলগা হাত খোপা, সাথে দুপাশে অবিলস্ত চুলের নাচানাচি। রূপকে দেখতে এই মুহূর্তে আগাগোড়া বিবাহিত রমণী লাগছে। শুধু স্বামীভক্তিটা অন্তরে চলে এলেই পরিপূর্ণ হতো লাবণ্যটা। জাবিরে একনিষ্ঠ চিত্তের আবিষ্ট চাহিনী দেখে চোখ সরিয়ে নিল রূপ। হঠাৎ করেই কেন যেন চারপাশ থেকে একঝাঁক লজ্জা ঘিরে ধরছে ওকে। জাবির এত কাছে বসে আছে, একটা হাত রূপের হাতের পৃষ্ঠে চেপে রেখেছে। চাহিনী দেখে মনে হচ্ছে সে এই জগতে ধ্যান ধারণায় নেই, চলে গেছে পৃথিবীর ঊর্ধ্বে কোথাও। রূপকে উসখুস করতে দেখে হাতটা সরালো জাবির। চোখগুলো সরিয়ে নিতেই তার থমকে যাওয়া চেতনা চালু হলো পুরোদমে। বুকের উপর দুই হাত বেঁধে নিজের চিরাচরিত শয়তানি স্বরূপে ফিরে আগ্রহী কণ্ঠে জানতে চাইল, বৈশাখীর বার্থডে কেমন কেটেছিল রে সেদিন? হঠাৎ করে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন একটা কথা শুনে ভ্রু কুচকাল রূপ। জাবিরের প্রশ্নটা ওর মাথায় ঢোকার দৌড় মাথার পাশ দিয়েও যায়নি। অবাকস্বরে ও জিজ্ঞেস করল, বৈশাখীকে? জাবির সাথে সাথেই শান্ত মুখে জবাব দিল, তোর এক্সের বোন। রূপ আরও কিছু সময় একই রকমভাবে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ বিষয়টা ক্যাচ হল না ওর মস্তিষ্কে। একটু ভাবার পরে যখন বুঝতে পারল, কুঞ্চিত ভ্রুদয় শিথিল হল ওর। কটমট করে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, জিভে একটু লাগাম টেনে তারপর কথাবার্তা বলুন। সে কোন কালে আমার বয়ফ্রেন্ড ছিল যে আপনি তাকে ডিরেক্ট এক্স বানিয়ে দিলেন? আর দ্বিতীয় এবং শেষবারের মতো বলছি, আমার ফ্রেন্ডের নাম চৈতি। বৈশাখ জ্যৈষ্ঠ মাঘ ফাল্গুন, ইচ্ছা করে এসব ভুলের নাটক করে মাথায় আগুন ধরাবেন না আমার। আরেকবার এই চেষ্টা করলে ব্যাপারটা বিশেষ ভালো হবে না, বলে দিচ্ছি। অ্যান্ড আই এম টেলিং ইউ দিস ফর দ্য ভেরি লাস্ট টাইম। শেষোক্ত কথাটা ডান হাতের তর্জনী তাক করে চিবিয়ে বলল রূপ। জাবির তৎক্ষণাৎ দুই হাত উঁচিয়ে সারেন্ডারের ভঙ্গি করে বলল, ওরে শিট, এভাবে তো রিমান্ডের ওসিও হুমকি দেয় না। রূপ চোখমুখ কঠিন করে তাকিয়ে রইল। জাবির হাত নামিয়ে গলা একটু মেকি ঝেড়ে পরিষ্কার করে বলল, ওকে ফাইন। সো চৈতি আপার বার্থডে কেমন এনজয় করেছিস সেটা বল। রূপ এখনও বুঝতে পারল না জাবিরের উদ্দেশ্যটা কি। এই মুহূর্তে এখানে এসব জিজ্ঞেস করাটা কি বড় বেশি অসময় হয়ে গেল না? ও কপালের কুঞ্চন বাড়িয়ে বলল, ভালো কেটেছে। এখন এই জায়গায় এসব জিজ্ঞেস করার মানেটা কি? জাবির রূপের দিকে ঘুরে বসে বলল, মানে অত্যন্ত সিম্পল। সেদিনের প্রমিসটা মনে আছে? রূপ এবারেও ভাবতে চেষ্টা করল কিসের কথা বলছে জাবির।
চিন্তায় পড়ে গেল। চৈতির সাথে তো ওর কোনো প্রমিস দেওয়া নেওয়া হয়নি। ওকে অতি চিন্তিত মুখে তাকিয়ে থাকতে দেখে জাবির একটু ঝুঁকে এলো। দ্রুত নিজের মাথাটা পিছিয়ে নেয় রূপ। জাবির হুট করে একটা ফু দিয়ে উড়িয়ে দিল কপালে থাকা ওর চুলগুলো। তারপর কণ্ঠখাদে নামিয়ে জানালো, বলেছিলি আমি যা চাইব তাই দিবি। আই রিয়েলি থিঙ্ক দ্যাট এখন আমার চাওয়ার সময় হয়েছে। সেদিন যে এমন একটা কথা দেওয়া নেওয়া হয়েছিল সেটা তো ভুলেই গিয়েছিল রূপ। কারণ কথাটা ও অত গুরুত্বের সাথে দেখেনি। ভেবেছিল জাবিরের এসব মনে থাকবে নাকি। একটু পর আবার জাবিরের ভরাট গলার স্বরে সামান্য কেঁপে উঠল রূপ। জাবির বলল, বল, দিবি? রূপ শুকনো একটা ঢোকর গিলে চোখ সরিয়ে নিয়ে বলল, আগে আগে শুনি, কি চান? জাবির ঠোঁটের কোণে একটু হাসল। তারপর আবার তার মুখটা নেমে এলো রূপের কান বরাবর। রূপকে বেসামাল করার জন্যই যেন মৃদু হাসকিস্বরে বলল, তোর ঘাড়ের তিলটাতেই কিস করব। এই জিনিসটা ড্রাইভস মি ক্রেজি জানেমান। জাবিরের ফিসফিসানি কথা শুনে আতঙ্কে রূপের নিঃশ্বাস ঘন হয়ে গেল। মুখ নামিয়ে ও একটু পিছিয়ে গেল আস্তে করে। এত উত্তাল বাতাসে ওর মনে হচ্ছে রুমটাতে এক ফোঁটা অক্সিজেন নেই। শ্বাসের ঘাটতি হচ্ছে। ও কি তাহলে নিরুপায় আজ? অবশ্য আজ জাবির অনুমতি চাইছে দেখে বিস্মৃতও হল রূপ। কখনো তো ওর মুডের অপেক্ষা করে না, হুটহাট চাঁদে ধরে। রূপ মনে মনে পালানোর পথ খুঁজল। কিন্তু কি করে পালাবে? কথা তো ও দিয়েছিল ঠিকই, বাধ্য হয়ে সেটা এখন রাখতেই হবে। নহতো পরবর্তীতে আর কোনো কথাই শোনানো যাবে না বদমাস লোকটাকে। রূপের নতমুখের তীর করে কম্পমান ওষ্ঠদয় দেখে জাবির পলক ফিন চোখে তাকিয়ে রইল। মনে হচ্ছে তাকিয়ে থাকতে থাকতে সে তলিয়ে যাচ্ছে সুগভীর কোনো মহাসমুদ্রে। বুঝতে পারল রূপের অসম্মতি প্রকাশের কোনো উপায় নেই। সে একটু এগিয়ে আসতেই ঝট করে উঠে দাঁড়াল রূপ। ত্রস্ত ভঙ্গিতে সামনে এগোতে চাইলে খপ করে ওর শাড়ির আঁচল পাকড়াও করল জাবির। আঁচলটা টেনে ধরল শক্ত করে। ঠোঁট একটু চেপে সেও উঠে দাঁড়াল। রূপ হ্যাচকা টানে আঁচলটা ছাড়িয়ে নিতে চাইলে জাবির উল্টো আঁচল আরও টেনে ওকে পিছিয়ে আনল। রূপ ভাবল, এই কেমন কণ্ঠসা হল। অসহায় অবস্থায় পড়ে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলেছে ও। পালাবার আর পদ নেই। বুকের বাড়ন্ত থুকথুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে ও। নিজের জাবিরকে আবার এগোতে দেখে হুট করে জানালার বিপরীত পাশে সরে গেল। কিন্তু ভাগ্য সহায় হল না এবারেও। গা ঠেকে গেল কোমর বরাবর উঁচু টেবিল জাতীয় কিছু একটার সাথে। অমনি খপ করে ওর একপাশ দিয়ে টেবিলে হাত রেখে আটকে ফেলল জাবির। তারপর নিজেও ঘুরে দাঁড়াল ওর সামনে। অপর হাতও টেবিলে রেখে পুরোপুরি বন্দি করে ফেলল ভীত সন্ত্রস্ত মেয়েটিকে। এ তো লুকাচুরি তার আর সহ্য হচ্ছে না। নারীর লুকাচুরি, আত্মরক্ষার প্রচেষ্টা, ছুটে পালানোর জন্য অর্ধীর হয়ে যাওয়া, এইসব যে পুরুষকে আরও বেসামাল উন্মত্ত করে দেয় তা কি নির্বোধ মেয়েটা জানে না? জাবির অস্থির তুর্শ্বাস টেনে এক হাতে ওর চুলগুলো সরিয়ে আচমকা মুখ ডুবিয়ে দিল কাঁধে। অসহনীয় শিহরণে থরথর করে কেঁপে উঠল রূপ। পিছিয়ে খানিকটা নুয়ে পড়ল টেবিলের উপর। জাবির ছাড়ার পাত্র নয়, সে এভাবেই উপভোগ করছে। রূপ চোখমুখ খিচে রাখল। নুয়ে পড়া টাল সামলাতে না পেরে একটা হাত উঠে গেল জাবিরের কাঁধে। অনমনে খামচে ধরল শার্টটা। রূপের স্পর্শ পেয়ে জাবির যেন আরও এলোমেলো হয়ে পড়ল। ঠোঁট দুটো আরও গাঢ় হল কাঁধের তিলটাতে। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে রূপ। টেবিলে ধরে রাখা হাতটা মৃদু মৃদু কাঁপছে। কিছুক্ষণ পর জাবির একটা হাত উঠিয়ে রূপের পিঠ জড়িয়ে ধরল। এতে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ল দুজনের দেহ। জাবির এবার অন্য হাতটা উঠিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ওকে। রূপের কিছু করার থাকল না। জাবিরের বুকে মিশে গিয়ে চেপে ধরে রাখল তার শার্ট। ওর কাঁধের ঠোঁটার অবাধ্য বিচরণ চালানোর ফাঁকি একসময় জাবির ভারী ও অস্থিরতা মেশানো কণ্ঠে বলল, আই হ্যাভ নো ফল্টস জান, আমার কোনো দোষ নেই। তোকে আজ বউ বউ লাগছে শুধু, আমার বউ, আফনান জাবির চৌধুরীর বউ। রূপ শুধু কেঁপে উঠল একবার, জাবিরের ঠোঁটের নড়াচড়া আর তপ্ত নিঃশ্বাসে। মুখ গুজে জাবির অগোছালো চুমু খাচ্ছিল রূপের কাঁধে, গলায়, চোয়ালের অংশে। এতে রূপের গালের কাছে জাবিরের সিল্কি চুলগুলো জ্বালাতন করতে লাগল বেশ। সুসুরে অনুভূত হতেই নড়ে চড়ে উঠল রূপ। সম্বিত ফিরে পেয়ে জাবিরের শার্ট ছেড়ে সরাতে চাইল তাকে। চাপাচাপিতে জাবিরও হুঁশ ফিরে পেল। ঠোঁট সরিয়ে আলতো চুমু খেল আবার, কিন্তু আলিঙ্গন মুক্ত করল না, বরং আরেকটু চেপে ধরল। দম বন্ধ হয়ে আসতেই ছটপট করতে লাগল রূপ। ছুটতে চাইল বাঁধন থেকে, কিন্তু ওকে কাছে পেয়ে জাবির যেন নিজের বোধি হারিয়ে ফেলেছে। ডুবে গেছে একেবারেই রূপের মোহে। তেমনি মোহাচ্ছন্ন পাগলামি ভরা গলায় বলল, আমি জড়িয়ে ধরলে খারাপ লাগে? একবার যদি হ্যাঁ বলিস আর কখনো ধরব না, গড সোয়ার। আর যদি না লাগে তাহলে আজ একটু জড়িয়ে ধরো আমায় প্লিজ।
জাবিরের নেশালো গলার এমন আকুতি শুনে সব ভুলে থমকে গেল রূপ। কিছুক্ষণ স্থির হয়ে রইল কিংকর্তব্য বিমূঢ় হয়ে। খানিক পর আস্তে করে দুই হাতে বেষ্টন করে জড়িয়ে ধরল জাবিরকে। নিমিষে আবেশের ও পরিতৃপ্তির সূক্ষ্ম হাসি ফুটল জাবিরের ঠোঁটে। সে আলতো করে নিজের মুখটা আবার ওর গলায় ডুবিয়ে লম্বা শ্বাস নিল। উপভোগ করল পৃথিবীর সেরা ঘ্রাণ, নিজের প্রিয়সীর চুলের মাদকীয় সুমিষ্ট ঘ্রাণ। এভাবে কতক্ষণ পেরিয়েছে জানা নেই। দুজনেই দুজনের মধ্যে ডুবে গেছে, বিলীন হয়ে পড়েছে অনুভূতির জোয়ারে। বেশ অনেকটা সময় পর জাবির মুখ তুলে চাইল রূপের দিকে। লালচে হয়ে ওঠা কোমল মুখটা লজ্জায় নুয়ে আছে। থুতনি ঠেকে গেছে বুকের ওপর, এভাবেই হাঁপাচ্ছে ও। জাবির তৃপ্তিজনক মোলায়েম হাসি ফুটিয়ে মুখ নামালো, থ্যাঙ্কস বলে সশব্দে চুমু খেল কানের লতিতে। আকর্ষিত আর একটা চুমু পেয়ে চোখ বন্ধ করে ফেলল রূপ। ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক করে নিজেকে সামলাতে ব্যস্ত হল। লোকটা যা সব উদ্ভট আচরণ করে বেড়ায়, কোন দিন ওকে পাগল বানিয়ে রাস্তায় নামতে বাধ্য করে ফেলে। জাবির তখনও ওকে জড়িয়ে রেখেছে। এমন সময় ঝনঝন বিকট শব্দে দুজনেই ছিটকে সরে গেল। পিছনে ঘুরে ওরা দেখল কেয়ারটেকার ছেলেটা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে দরজায়, তার হাতে বিস্তর জিনিসপত্র। এর মধ্য থেকে স্টিলের একটা পানির গ্লাস পরে শব্দটা হয়েছে। ছেলেটা পিছন ঘুরে থেকেই বলল, আমি কিছুই দেখিনি ভাইয়া, বিশ্বাস করতে হবে না, শুধু এগুলো নিয়ে আমাকে উদ্ধার করুন। হাতের জিনিসগুলো ইশারা করে বলল ছেলেটা। জাবির বলল, ভিতরে এসে রেখে যাও। ছেলেটা ভিতরে এলো ঠিকই, কিন্তু ঘুরে নয়, বরং পিছিয়েই উল্টোপাড়ি ঘরে ঢুকে দরজার পাশের সিঙ্গেল সোফাটায় রাখলো হাতের জিনিস। তারপর ফিক্ষ রেখে সে এক ছুটে চলে গেল, তাকালো না একবারও। জাবির ছোট্ট নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরে দেখল রূপ সরে গেছে ততক্ষণে। জাবিরের দিকে না তাকিয়ে সেও গটগট পায়ে বের হয়ে গেল ঘরের বাইরে। লজ্জায় কান গরম হয়ে গেছে ওর। দরজাটা চাপিয়ে জাবিরও বের হল। দেখল রূপ আশেপাশে দেখতে দেখতে ঝিলের দিকে এগোচ্ছে। হাতের মোবাইলে পটাপট অসংখ্য ক্লিক করে যাচ্ছে এদিক ওদিক তাক করে। ছোট ছোট ফুলের ঝোপ পেরিয়ে ঝিলের পাড়ে দাঁড়িয়ে হাসল রূপ। তখনও বক দুটো বসে আছে। ও দক্ষ হাতে বিভিন্ন অ্যাঙ্গেলে সেগুলোর ছবি তুলতে ব্যস্ত হল। পায়ে পায়ে এগিয়ে গেল ঝিলের কিনারে। এদিকটা সামান্য উঁচু পাড়ের মতো। হঠাৎ পিছন থেকে কথা বলে উঠল জাবির। চলে এলি কেন? আমি কি বলেছি আমার কাজ শেষ হয়েছে, চাহিদা পূর্ণ হয়েছে? রূপ ভালোই বুঝতে পারল এটা ওকে ভরকে দিয়ে জ্বালানোর জন্যই বলছে জাবির। ও চোখ ছোট করে মুখ শক্ত করে পিছনে ফিরে বলল, আপনার চাহিদা নিয়ে আপনি ঝিলের পানিতে ডুবে যান। মিনিট 30 আর না ভাসলে দেখবেন প্রচুর শান্তি পাচ্ছেন। চাহিদা সব মিটে যাচ্ছে মন থেকে। জাবির প্যান্টের পকেটে হাত পুড়িয়ে মাথা ঝাঁকিয়ে বিজ্ঞের মতো বলল, মা একেবারে ওপরের টিকিটটা কাটিয়ে দেওয়ার অসম্ভব সঠিক বুদ্ধি। বুদ্ধি শুনে আমি আপ্লুত হলাম। রূপ বিড়বিড়ে স্টুপিড বলে মুখ ফিরিয়ে আবার ক্যামেরা উঁচিয়ে ধরল। এরই মধ্যে দুটো পানকড়িও যুক্ত হয়েছে বকগুলোর পাশে। জাবিরের তির্যক কণ্ঠ পাওয়া গেল আবার পিছন থেকে। যার অন্য ব্যাটাদের ড্যাশিং আর হিরো লাগে, তার নিজের জামাইকে ভিলেইন, স্টুপিড লাগবেই। রূপ ভ্রু কুচকে অবাক হয়ে তাকাল। মনে পড়ল সেদিন শর্মিকে রাজিয়া বেগম একটা ছেলের ছবি দিয়েছিলেন। শর্মির জন্য পাত্র দেখছেন তারা। তারই মধ্যে একজনের ছবি। শর্মি যখন রুমে বসে একা একা ছবির দিকে তাকিয়েছিল, তখন রূপ গিয়েছিল ওর রুমে। সেও উঁকি দিয়ে দেখল ছেলেটাকে। তারপর চকচকে চোখে কণ্ঠে উচ্ছ্বাসের জোয়ার বয়ে বলেছিল, ওয়াও, সেই ড্যাশিং তো শর্মি, তোমার সাথে 100-এর 100.1% পারফেক্ট লাগবে। রূপ যে দুষ্টুমি করে বলছে সেটা বুঝতে পেরেও শর্মি হাসল না, বরং একটু হতাশ হয়ে বিজ্ঞের মতো ভঙ্গিতে বলল, যত গুণকীর্তন করলে ততটাও কিন্তু ড্যাশিং নয়। তাছাড়া আমি মাত্র ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, এখনই বিয়ে করে ফেলব। আরে পরে তো এমন হিরো নাও পেতে পারো। হিরো মনে হচ্ছে নাকি তোমার? অন্তত তোমার ভাইয়ের মতো স্টুপিড মনে হচ্ছে না। দেখো না ছেলেটা কি সুন্দর দাঁত বের করে হাসি দিয়ে আছে। কথাটা নিতান্ত ফাজলামো করেই বলেছিল রূপ। শর্মেও এতে খিলখিলিয়ে হেসে উঠেছিল, প্রতিবাদ করেনি। কারণ তার ভাই তো সত্যি প্যাঁচামুখী। হাসির ফাংশন তার মধ্যে কাজ করে না, সেটা সবসময় হ্যাং হয়ে থাকে। দুজনে মিলে হাসাহাসি করলেও রূপ জানত না ওকে খুঁজতে এসে কথাটা শুনে নিয়ে কুটিল চোখে তাকিয়েছিল জাবির। আজ হঠাৎ সেই প্রচণ্ড শুনে ও কিছুটা বিরক্ত স্বরে বলল, এক্সকিউজ মি, আপনি আমাদের কথা শুনছিলেন চুপি চুপি? ভ্যারি ব্যাড ম্যানার্স। আর আমি আপনাকে ভিলেন না, শুধু স্টুপিড বলেছিলাম। রূপের এই স্বীকারোক্তির এই স্পর্ধা দেখে জাবির স্তব্ধ হয়ে গেল। এত সাহস হয়েছে? সে চোখ শুরু করে বলল, আরেকবার বলে দেখ। রূপ চোখ ছোট করে 2 পা পিছিয়ে গেল আস্তে করে। তারপর ফট করে স্টুপিড বলে চেঁচে সরে যেতে চাইল, কিন্তু টাল সামলাতে না পেরে কিনার থেকে পা পিছলে চিত হয়ে পড়ে গেল আচমকা। ও ভুলেই গিয়েছিল পাড়ের এতটা কিনারে দাঁড়িয়েছিল, তাহলে হুট করে দৌড় লাগাত না। পড়েছে তো পড়েছে,
একদম ঝিলের পানিতে নাকানিচু বানি খাচ্ছে। জাবির বেশ আগ্রহের সাথে দেখতে লাগলো সার্কাসের মতো মজার দৃশ্যটা। মাথাটা একটু ভেসে উঠতেই কোনোরকম চেঁচালো, রূপ, জাবির ভাইয়া, তুলুন আমাকে, আমি সাঁতার জানি না। বলেই আবার ডুবে গেল ওর মাথা। চিত হয়ে থাকায় মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে গহীনে। কোনো প্রকার আছড়ে সোজা হলো, কিন্তু পায়ে ভর রাখতে পারল না। জীবনে খালবিল পুকুরে নামেনিও, কিভাবে পানিতে ভর করে তল খুঁজে দাঁড়াতে হয় জানা নেই। জাবির পকেটে হাত রেখেই আয়েসি ভঙ্গিতে হেলাম দিয়ে দাঁড়ালো বিরাট এক গাছের সাথে। তারপর খানিকটা গলা চড়িয়ে বলল, ভাইয়া, সেটা আবার কি? ভিন গ্রহের অপরিচিত শব্দ মনে হচ্ছে আমার কানে। তোকে তুলতেই যাচ্ছিলাম, কিন্তু এটা শুনে আমার পা দুটো আর চলছে না। তোর মতো গর্দভের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিলাম আমি। ডুবে যা তুই। শাড়ি পরনে থাকায় রূপ আরও নাস্তানাবুদ হচ্ছিল। ওর মনে হলো এই তো সেই ছোটবেলার শয়তান, অভদ্র, অসভ্য জাবির। ঠিক এভাবেই অনুচিত সময় বক্র কথায় মাথা খেত সবার। রূপ 2 হাত ঝাঁপটিয়ে মুখ উঁচু করে হাঁপিয়ে বলল, মরে যাচ্ছি, তুলুন আমাকে। আগে ভালো করে ডাক আমাকে, চেঁচিয়ে বল, জাবির, জান বাঁচাও আমায়। দুঃখে কান্না পেয়ে গেল রূপের, কিন্তু কান্নার পরিস্থিতি না থাকায় সেই চেষ্টায় গেল না আপাতত। পায়ে হালকা মাটির ছোঁয়া লাগছে, পরক্ষণে আবার সরে যাচ্ছে রূপের শরীর। সামনে এগিয়ে আসতে চেয়ে আরও পিছিয়ে যাচ্ছে রূপের শরীর। ও পাগলের মতো চিৎকার করে উঠল, জাবিরের বাচ্চা, জান প্রাণ, বাঁচান আমাকে। জাবির ঠোঁট টিপে শয়তানের মহাগুরুর মতো হাসল। তারপর ঠাঁই দাঁড়িয়ে থেকেই চেঁচিয়ে বলল, ওইখানে কোমর সমান পানি গর্দব, উপরের দিকে গা ঝাড়া দে একবার, সাথে পুষ্কর শরীর, কয়েক ইঞ্চির মধ্যেই তলার মাটি পাবি। কথাটা বলতে বলতে জাবির একটু এগুলো ঠিকই, কিন্তু পানিতে নেমে তুলল না ওকে। সে জানে ওখানে আশঙ্কাজনক কোনো গভীরতা নেই। রূপ ভয় আতঙ্কে ঠিকমতো ভাবতে পারছে না কিছু, তাই সহজ বিষয়টাও অসম্ভব মনে করছে। জাবিরের কথা শুনেও রূপ দাঁড়াতে পারল না। অবশেষে জাবিরই নামল। হাঁটুর নিচু পানি পর্যন্ত একটু হেঁটে গিয়ে হাত বাড়াল। রূপ এতক্ষণ হাত ঝাপটে কোনো রকম মাথা তুলে রেখেছিল, তবুও বারবার ডুবে যাচ্ছিল। জাবিরের বাড়ানো হাতটা আঁকড়ে ধরতেই যেন জান ফিরল ওর। জাবির টেনে আনতে হুড়মুড়িয়ে তার বুকে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস নিতে লাগল রূপ। সারি সরে গিয়ে বুক পেট সব অনাবৃত হয়ে পড়েছে। জাবির ভাসমান আঁচলটা ও বুকে তুলে দিয়ে কোমর চাপে ধরল। রূপ সুস্থির হয়ে বুক থেকে মুখ তুলে অসংলগ্ন দৃষ্টিতে তাকালো জাবিরের দিকে। তখনও তার ঠোঁটে কিঞ্চিত দুষ্টু হাসি। সেটা নজরে পড়তে শক্ত হয়ে গেল রূপের চোয়াল। দাঁতে দাঁত ঘর্ষণ করে আচমকা ধাক্কা মেরে হাঁটু পানিতেই ফেলে দিল জাবিরকে। জাবির উঠার আগে ও দ্রুত পাড়ে উঠে দৌড়াতে লাগল। জাবির এক মুহূর্ত উঠে পড়ে পিছন এলো রূপের। বড় বড় কদমে ছুটে পিছন থেকে ঝাপটে ধরে ফেলল রূপকে। একটু আগের আতঙ্ক আর জাবিরের প্রতি ক্ষোভ ভুলে খিলখিল করে হেসে উঠল রূপ। জাবির আরেকটু চাপে ধরতেই তার মাথার পানি চুইয়ে রূপের কাঁধে গালে পড়ে বুক বেয়ে নামতে লাগল। জাবির বলল, কত দূর পালাবি? রূপ এটা শুনে আরও জোরে হেসে ফেলল। কনুই দিয়ে জাবিরের পেটে আঘাত করে ছুটে পড়ল হাতের বেষ্টনী থেকে। বাঁধনমুক্ত হতেই দৌড়ালো আবার। কটেজে ঢুকে ঠাস করে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে ফেলল। খানিকক্ষণ হাঁপিয়ে ব্যঙ্গ করে ছড়া কাটার মতো উচ্চারণ করল, জাবিরের বাচ্চা, জানপ্রাণ, উচ্চমাপের শয়তান, চলবে। সেই প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব ২৭। লেখিকা মেহেরুন্নিসা মিমি। দুপুরে একটু দূরের একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে ওরা বিকেলের দিকে বের হলো গাড়িতে করে। জাবির কোথায় নিচ্ছে রূপ জিজ্ঞেস করল না। ও জানালা দিয়ে আশেপাশের দৃশ্যাবলী দেখছে চুপচাপ। এই স্থানগুলো কেমন গ্রামাঞ্চলের পরিবেশের মতো। ছোট ছোট টিনের ঘর দেখা যাচ্ছে ফসলি মাঠের ওপাশে। একদিকে শস্যের তৃণভূমি, অন্যদিকে খালের মতো। মাঝখানের অমসৃণ কাঁচা রাস্তা ধরে মৃদু ঝাঁকুনির তালে গাড়ি চলছে। এমন পরিবেশে আগে আসেনি রূপ। ও জানালা থেকে মুখ সরিয়ে জাবিরের দিকে তাকিয়ে দেখল। জাবির না ফিরেই সেটা বুঝতে পারল, কিন্তু বলল না কিছু, সামান্য গলা ঝাড়ল কেবল। রূপ সন্দেহ আকুল স্বরে অবশেষে জিজ্ঞেস করতে বাধ্য হল, এই বন জঙ্গলের ভিতর কোথায় নিচ্ছেন? অসৎ উদ্দেশ্য নেই তো? মেরে টেরে ফেলবেন নাকি? জাবির তাকাল না ওর দিকে। এই এবড়ো খেবড়ো রাস্তায় দৃষ্টি ফিরালে গন্তব্যে না পৌঁছে টিকিট ছাড়াই উপরে পৌঁছে যাবার সমূহ সম্ভাবনা আছে। সে চোখ না ফিরালেও জবাবটা প্রায় সাথে সাথেই দিল। উদ্দেশ্য অসতই বলা যায়। বাড়িঘর, রিসোর্ট, কটেজ, কোথাওই তুই আমাকে আমার উদ্দেশ্য হাসিল করতে দিচ্ছিস না। সো ভাবলাম শেষ চেষ্টাটা না হয় জঙ্গলে গিয়েই করি। রূপ বাঁকা নজরে চেয়ে কপাল কুঁচকে জানতে চাইল, উদ্দেশ্য হাসিল? কিসের উদ্দেশ্য? মধুচন্দ্রিমার,
মধ্যযুগীয় ইংল্যান্ড থেকে উৎপত্ত খাঁটি ব্রিটিশ শব্দে, যাকে হানিমুন বলে চেনা হয়। এতক্ষণে বিষয়টা মাথায় ঢুকল রূপের। তার মানে জাবির বলতে চাচ্ছে জঙ্গলে গিয়ে হানিমুন করবে? এত ফাজলামো, বিচ্ছু ধরনের কথাবার্তা কি তার মতো দায়িত্ববান বিশাল বিজনেসম্যানের সাথে মানানসই? সেই ছোটবেলার বাদরের স্বভাবটা যেন বিয়ের পর নতুন করে উৎপাদন হয়েছে তার ভিতর। আর কথার মধ্যে সৌন্দর্যের ছিটেফোঁটা তো নেই। রাগে কান ঝাঝা করে উঠল রূপের। কটমট করে তাকিয়ে থাকলো নির্বাক হয়ে। জাবির না তাকিয়েই ফের জিজ্ঞেস করল, তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবি? খেতে চাইলে না হয় একটা কথা ছিল, তাও তো চাস না। আমি খেতে চাইলেও তিরিং বিরিং। চুপ থাকুন। এত অসভ্য কথাবার্তা কি করে বলেন আপনি? লজ্জা হয় না আপনার? দেখলে তো বোঝা যায় না এত নির্লজ্জ হায়াহীন। ভাব করে থাকেন যেন ভাজা মাছ উল্টে খাওয়ার তো দূর, মাছ জীবনে ভাজতেও দেখেননি, কাঁচা খেয়েছে না জীবন। এত লজ্জা পুরুষ মানুষের থাকলে লজ্জারও লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। পুরুষ হবে লজ্জাহীন, তাহলে সেই বাপ হতে পারবে। সজোরে ঝামটা মেরে মুখ সরিয়ে নিল রূপ। জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে ফোঁস করে একটা বেতৃষ্ণা নিঃশ্বাস ফেলল। বাতাসের ঝাপটায় খোলা চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপর আসতেই বিরক্তির সীমা মাত্রা ছাড়িয়ে যেতে চাইল। একটু পরই কানে বাজল গাড়ির মিউজিক সিস্টেম থেকে আসা শব্দ। জাবির প্লেলিস্ট চালু করেছে নিজের ফোনের নেট কানেকশন থেকে। রূপের মনের এই মুহূর্তের আসহনীয় বিরক্তির চেয়েও কয়েকগুণ বেশি অসহ্যকর একটা গান বেজে উঠল। জাবির শুরুতেই গানটা টেনে শেষের কলি আগে বাজাল। সুবীর নন্দীর কণ্ঠে গাওয়া কলিটা ছিল এমন, ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও যেন পেল লজ্জা, মেঘেরাও পেল লজ্জা। আকাশের তারাগুলো বাসরও সাজিয়ে দিল, মধুময় হল ফুলসজ্জা, মধুময় হল ফুলসজ্জা। ওগো এই রাত কবু যদি শেষ না হতো, জীবনবেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এর হৃদয়ে চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার সে কি মানতে, সে কথা তুমি যদি জানতে। রূপের মাথার রক ছিঁড়ে যেতে চাচ্ছে। দু হাতে কান চেপে ধরে মাথা নুয়ালো। সঙ্গে সঙ্গে প্রায় অসম্ভব অবিশ্বাস্যকর একটা কাণ্ড ঘটল। শরীর দুলিয়ে উচ্চ শব্দে হেসে উঠল জাবির। ঝরঝরে ভাঙা ভাঙা সেই হাসির ঝংকারে কেন যেন হঠাৎ জমে গেল রূপ। এই প্রথমও জাবিরকে সশব্দে হাসতে শুনল। কিন্তু যখন মনে পড়ল বহু বছরের ত্যাগ করা সেই হাসি পুনরুজ্জীবিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে রূপকে অপ্রস্তুত অতিষ্ঠ হতে দেখা, তখনই আবার দপ করে জ্বলে উঠল রূপের রাগের অগ্নিশিখা। দাঁত চেপে অসভ্য শব্দটা উচ্চারণ করে দৃষ্টি সরিয়ে নিল। কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তায় মিনিট 15 গাড়ি চলার পর থামল বিরাট এক চকচকে গেটের সামনে। ভিতরে ঢুকে রূপ দেখল এটাও একটা রিসর্টই, তবে ওদেরটার চেয়ে 4-5 গুণ বিশাল। আরও বেশিও হতে পারে, ঘুরে দেখলে বোঝা যাবে। অবাক চোখে চারপাশ দেখছে রূপ। অ্যামিউজমেন্ট পার্কের পাশাপাশি রিসোর্ট হলেও এখানে আবাসন সুবিধা নেই, অর্থাৎ থাকার জন্য বাংলো, কটেজ বা হোটেল রুম নেই। থাকলে হয়তো জাবির এখানেই থাকতে আসতো রূপকে নিয়ে। ঘোরাঘুরি আর পিকনিকের জন্য বেস্ট একটা জায়গা। ভিতরে প্রবেশ করে জাবির রূপের হাত মুঠোয় নিল। আঙ্গুলের ভাঁজে আঙুল জড়িয়ে শক্ত করে ধরে এগিয়ে চলল। রূপও চুপচাপ এগোল। চারপাশে এত গাছপালা যে সবকিছু শুধু সবুজ সবুজ লাগছে চোখে। চোখের ধাঁধা তৈরি হচ্ছে, যার ফলে মেঘাবৃত আকাশে আর অগভীর লেকের পানিতে তাকালেও সেগুলো কেবল সবুজাভ দেখছে রূপ। দুপুরের শেষ ভাগ মাত্র, তবু আকাশে রোদ নেই তেমন। আবছা আবছা ধূসর মেঘে ছাওয়া নীলাকাশ। আকাশটাও যেন জানে আজ রূপরা ঘুরতে বের হবে, তাই তো পরিবেশকে অত্যন্ত যত্নে নিজ গুণে নয়নাভিরাম করে তুলেছে। ঝিরঝির বাতাসে লেকের পানিতে আলোড়ন তৈরি হচ্ছে, তার পাশ ঘেঁষেই রূপ জাবির হেঁটে চলেছে। সামনে গাছপালার মধ্যিখানে সবুজ ঘাসের বিস্তৃত মাঠ, যদিও কৃত্রিম, তথাপি পরিবেশের সাথে মানিয়ে যাওয়াই দেখতে ভালো লাগছে। রূপ দেখল ওদের মতোই বহু কপোতিরা জোড়ায় জোড়ায় বসে গল্প করছে। অনেকেই পুরুষ সঙ্গীর কাঁধে মাথা রেখে পরম আবেশে হাত জড়িয়ে রেখে হাসিতে মেতে উঠেছে। ছোট বাচ্চাসহ পারিবারিক পিকনিকেও এসেছে অনেকে। আশেপাশে বিভিন্ন টুকটাক খাবারের জিনিস নিয়ে বসেছে লোকেরা। অনতি দূরে একটা মসজিদ, কিছু ছোট ছোট ক্যাফে ও রেস্টুরেন্ট, ওয়াশরুম, রেস্টরুম সহ বাচ্চাদের একটা খেলাঘরও আছে। জাবির মাঠের এক সাইডে দাঁড়িয়ে ক্যাফের এক পিচ্চিকে ডেকে বলল, 2টো চেয়ার নিয়ে আয় তো। তখনও তার শক্ত চওড়া বলিষ্ঠ হাতের ভাঁজে রূপের কোমল হাত আবদ্ধ ছিল।
রূপ তার দিকে ভ্রু কুঁচকে জানতে চাইল। সবাই ঘাসের উপর বসে সেটা উপভোগ করছে বেশ, আর আপনি সবার থেকে বেমানান হয়ে চেয়ার পেতে বসবেন? ছেলেটা চেয়ার নিয়ে এসেছে দৌড়ে। সে জানে এই চেয়ারে বসার কারণেও বড়লোকরা টাকা দিবে। জাবির চেয়ারে বসতে বসতে নিচু স্বরে বলল, উপভোগের জিনিস উপভোগ করতে পারি না, এসব সিলি জিনিস উপভোগ করতে বয়েছে আমার। সে রূপকে টেনে বসিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, দুটো কফি আন, সুগার মিক্স করবি না পাকনামি করে, এক্সট্রা আনবি। রূপ বিরক্তির চোখে তাকিয়ে থাকল। ছেলেটা চলে যেতেই বলল, ঘুরতে এসে চেয়ারের উপর আরাম করে বসে আছি, এদিকে একটু পরই সন্ধ্যাও হয়ে যাবে, ফিরতে হবে না? রাত করে এমন গ্রাম্য উঁচু নিচু পথে গাড়ি চালাবেন কি করে? সেটা আমার বিজনেস, নান অফ ইউ। তুই এটা বল, বসে কফি না খেলে কি হেঁটে করতে চাচ্ছিস? রূপ মুখ থুমথুমে করে অন্যদিকে ফিরিয়ে বলল, সেটাও মন্দ হতো না, অন্তত এটার চেয়ে। চল তাহলে। বলি ওর হাত ধরে আবার উঠে পড়ল জাবির। ছেলেটা কফি নিয়ে আসলে তার হাতে প্রাপ্যের চেয়ে বেশি টাকা ধরিয়ে দিয়ে রূপকে নিয়ে হেঁটে চলল সে। পুরো রিসোর্ট চষে বেরিয়ে ওরা যখন বের হয়ে গাড়িতে বসল, রাত তখন 8টা বাজতে চলেছে। পাকা রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তায় গাড়ি নামতে রূপ দেখল গ্রামে বিদ্যুৎ নেই, ফলে রাস্তাঘাট সব অন্ধকার। তবে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দক্ষ হাতেই ড্রাইভ করে চলেছে জাবির। কিন্তু হাত দক্ষ হলে কি হবে, ভাগ্য যদি সহায় না হয়? কাঁচা পথ প্রায় শেষের দিকে এমন সময় হুট করে তীক্ষ্ণ ব্রেক কষে থেমে গেল গাড়ি। রূপ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, এখানেও রিসোর্ট আছে নাকি? থামলেন কেন? থামিনি, থেমে গেছে। মনে হয় চোখা কিছুর আঘাতে কার পাংচার হয়ে গেছে, সম্ভবত পিছনের বাম টায়ারটা। অন্ধকার পথে জিনে আছর করেছে? আপনি গাড়িতে বসে কিভাবে জানলেন বাম পাশের টায়ার নষ্ট হয়েছে? তোর মাথায় গিলু থাকলে তুইও বুঝতি। তাকিয়ে দেখো, ওই সাইডটা সামান্য দেবে গেছে। অবশ্য তাকিয়ে লাভ নেই, তোর মগজহীন মস্তিষ্ক ওটুকু পার্থক্যও ধরতে পারবে না। অপমানে থমথুমে হয়ে গেল রূপের মুখ। ও মুখ কঠিন করে গর্জে উঠল, ফিরব কি করে এখন সেটা বলুন। জাবিরের সরল উত্তর, জানি না এখনো। বাহ, খুব ভালো, শুনে বড় শান্তি পেলাম। ইডিয়ট, এটুকু জানিস না গাড়িতে যে এক্সট্রা টায়ার রাখা থাকে? আর এত দূর পথের জার্নিতে আমি টায়ার না নিয়েই এসেছি? না, তুই আসলে দি গ্রেট বিজনেসম্যান আফনান জাবির চৌধুরীর বউ হওয়ার যোগ্যই না। মাথায় কিচ্ছু নেই তোর, ধুধু মরুভূমির মতো সম্পূর্ণ খালি ডাম্ব। রূপকে অপমানে স্তম্ভিত করে রেখে নেমে পড়ল জাবির। ক্ষণিক পর চেঁচিয়ে ডাকল, হারি গাধি, এসে অন্তত ফোনের ফ্ল্যাশটা তো ধর। রূপও সমান স্বরে চেঁচিয়ে উঠল, পারব না। এত ট্যালেন্টেড হলেন, তাহলে বিড়ালের মতো অন্ধকারে দেখার ট্যালেন্টটা নেই কেন? সেটা ধারণ করা মিস হয়ে গেল কি করে? ওরা রিসর্ট থেকে ফেরার পরদিন পাত্রপক্ষ দেখতে এলো শর্মিকে। দুপুরের সময় দেখা গেল রাফিন আর স্নেহাও বাড়িতে হাজির। রূপের এত ইতস্তত আর অসহনীয় লাগল, ও রুম থেকেই বের হল না আর। সেদিন রাফিনের মেসেজের উত্তর দেওয়া হয়নি। নিজের পুরনো স্মৃতির দহন থেকে বের হয়ে আসতে না পারলেও রাফিনকে দ্বিতীয়বার আর মাথায় স্থানও দেয়নি ও। বিকেলে মেহমান আসার পর রূপ নামল। রান্নাঘরে গিয়ে দেখল স্নেহাও আছে সেখানে। জাবির ফিরেছে কিছুক্ষণ আগে। এসেই সে রূপের খোঁজ করতে করতে কিচেনের সামনে চলে এলো। সবার সামনে থেকে ওকে টেনে বের করে কিচেন থেকে বের হতেই দেখল স্নেহা সামনে। সে ওদের দুজনকে দেখে বলে উঠল, তোমার বউ তো সারাদিনই ওপরে ছিল, মাত্রই নেমে এসেছে, এখন আবার তুমি টেনে নিচ্ছ কেন? বাড়িতে মেহমান আছে জানো না? স্নেহার ইঙ্গিত ধরতে পেরে জাবির শান্ত স্বরেই জবাব দিল, মেহমানদের আপ্যায়নে অংশ নেওয়া বড় বউ হিসেবে কর্তব্যটা আগে আপনার সিস্টার ইন ল। যান, কিচেনে গিয়ে দেখুন কি কি কাজ পড়ে আছে। সব সামলে মেহমানদের ভালোভাবে খাতির করবেন, ওকে? রূপ হতভম্ব হয়ে শুনছিল তাদের কথা কাটাকাটি। জাবির সামনে এগোতে চাইলে স্নেহা ফের বলে উঠল, আমার পরে দায়িত্ব আসে তোমার বউয়ের ওপর, তো তাকে নিয়ে যাচ্ছ কেন? তারও থাকা উচিত সবার সাথে। রুমে গিয়ে এখন বউকে নিয়ে শুয়ে থাকবো আমি, নান অফ ইয়োর বিজনেস। আই হোপ বারবার ডেকে ডিস্টার্ব করার মতো লজ্জাজনক কাজটা করবেন না আপনি। জাবিরের এমন উচ্ছৃঙ্খল কথায় এবার রূপ আর স্নেহা দুজনেই হতভম্ব হয়ে গেল, কিন্তু তার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে টেনে রুমে নিয়ে গেল রূপকে, তারপর চোখ রাঙিয়ে বলল, সারাদিন বেরোইস নেই কেন? ওকে কি তুই ভয় পাস নাকি লজ্জা পাস? রূপ ইতস্তত করল, বলল, কিছুই না, ভালো লাগছিল না তাই যাইনি। ভালো করেছিস, এসব রান্নাবান্নার তাজের জন্য তোকে বিয়ে করিনি আমি। কিন্তু টেল মি ওয়ান থিং, তুই ওই মহিলার কথায় প্রতিবাদস্বরূপ প্রতিউত্তর করিস না কেন? চুপ থেকে প্রতিবার সয়ে গেলে লোকে একসময় বাকশক্তিহীন ভেবে আরও পেহে বসবে না? রূপ বলতে চাইল ও ঘরের কারো সাথে ঝামেলা পাকিয়ে সম্পর্ক নষ্ট করতে চায় না, কারো চক্ষুশূল হতে চায় না, কিন্তু ওকে বলার সুযোগ না দিয়ে জাবির আবার কথা বলে উঠল। চোখ মুখ সহজ করে সে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, নিজেই নিজের অবলম্বন হতে শেখ রূপ। এই পৃথিবীতে সঙ্গী দেওয়ার মতো প্রতিক্ষণেই কেউ পাশে থাকবে না। আজ আমি আছি, কাল অনুপস্থিতও থাকতে পারি,
কিন্তু তাই বলে আমার অনুপস্থিতিতে তুই কারো জঘন্য কথাবার্তা হজম করেছিস, বৈরী পরিস্থিতিতে দুর্বলের মতো কাবু হয়েছিস, এসব শুনে আমি কখনোই শান্তি পাব না। সুতরাং কে কি ভাবল বা কি ধারণা করবে সেটা না ভেবে নিজের ভিত্তি মজবুত কর, নিজেকে দৃঢ় কর। এতটুকু নিশ্চিন্ত থাকিস, আফনান জাবির চৌধুরীর বউ হিসেবে কেউ তোর প্রতি উত্তর নিয়ে মন্তব্য করার সাহস পাবেন না। আজ হয়তো এসব কথার কোনো অর্থ বা মূল্যবোধ খুঁজে পাচ্ছিস না, কিন্তু একদিন এমনও হতে পারে আমার এই কথাগুলোই জীবনের সবচেয়ে বড় সত্য এবং কার্যকরী হিসেবে তোর জীবনের পথ সহজ করবে। এত কঠিন বাক্যের স্রোতে পড়ে রূপ নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। জাবির ওর কাছাকাছি এগিয়ে এসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ওর হাত দুটো ধরে বলল, আবেগ, ভালোবাসা, সুখ, শান্তি ভর্তি হাত বাড়িয়ে ধরিস, দেখবি শুভাকাঙ্ক্ষী আর সঙ্গী দেওয়ার মানুষের অভাব হবে না। কিন্তু ভগ্ন হৃদয়ে শূন্য রিক্ত হাত বাড়িয়ে দেখিস, দূর দূরান্ত পর্যন্ত শুধু খাঁ খাঁ মরুভূমি নজরে আসবে। লোকজন, প্রিয়জন, কাউকে পাশে পাবি না। শুনতে নির্মম হলেও এটাই চিরন্তন বাস্তবতা রূপ। সুতরাং কখনোই পাশে কাউকে আশা করবি না। যার সঙ্গী দেবার সে নিজ থেকেই দেবে, আমার মতো। কথাগুলো শেষ করে রূপের স্তব্ধ চাহিনিতে একটু তাকিয়ে তারপর কাবার্ডের দিকে এগিয়ে গেল জাবির। কাপড় বের করে শাওয়ারে যাবে সে, কিন্তু সে যাওয়ার আগেই রূপ অসীম সাহস নিয়ে হুট করে একটা কথা বলে ফেলল, আমি বাড়িতে যাব। জাবির পিছনে ফিরল সাথে সাথে, চোয়াই শক্ত করে বলে উঠল, হোয়াট দ্য? তারপর এক মুহূর্তে নিজেকে সামলে ছোট্ট নিঃশ্বাস ফেলে আওয়াজ কমিয়ে বলল, তোকে না ঘুরিয়ে আনলাম। রূপ শুনেছে রাফিন স্নেহারা দুদিন বাড়িতে থাকবে। তারা যতক্ষণ থাকবে রূপ তো নিচে যেতেই পারবে না। সারাদিন ঘরে বসে থাকা কেমন দেখাবে? কেন এত অসহ্য লাগে রাফিনদের সামনে পড়তেও বুঝে পায় না। অসহায় স্তিমিত স্বরেও বলল, ঘুরাঘুরি আর বাপমায়ের কাছে যাওয়া কি এক হলো? এক হলো না একাধিক হলো তা বুঝার কোনো ইন্টারেস্ট নেই আমার। আরেকবার এই কথাটা বললে থাপড়ে তোর কান ফাটিয়ে বেব। স্টুপিড। স্টুপিড মানে আমার ডায়লগ আমাকেই কপচাচ্ছেন? তুই কি বিশ্ব সংস্থা থেকে নিজের নামে সার্টিফাইড করিয়ে এনেছিস নাকি শব্দটা? প্লিজ যাই একটু, বিয়ের পর মাত্র একবার গেলাম। সো হোয়াট? একবার যাওয়ারও প্রয়োজন ছিল না। যেখানে প্রয়োজন নেই সেখানে অযথা গিয়ে বসে থাকার মানে হয় না। প্রয়োজন নেই মানে? আমার কি বাপমাকে দেখতে ইচ্ছা করে না? এটা একটা প্রয়োজনের মধ্যে গণ্য হয় না? জাবির একটু এগিয়ে এসে রক্তিম চোখে তাকিয়ে বলল, রূপ, রাগাস না আমাকে। আমার রাগের পরিণাম কি হয় সেটা তুই ভালো করে জানিস। রূপ শুকনো ঢোক গিলল। স্মরণ হলো আয়নায় দেখা নিজের গলা, কাঁধ আর গলার নিচের লালচে হালকা দাগগুলোর কথা। ওগুলো যে জাবিরেরই দান সেটা আর বলার অপেক্ষা রাখে না। রূপ এক পা কিছিয়ে গিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, প্লিজ একবার যেতে দিন। জাবির তখন পরনের শার্ট খুলে হাতে নিয়েছে। রূপের স্পর্ধা দেখে ক্রুদ্ধ হাতে সেটা আঁচড়ে বিছানায় ফেলে বলল, যার নামে যা তুই। তারপর মুহূর্তে ঢুকে গেল ওয়াশরুমে। এর পরপরই ভেসে উঠল শাওয়ারের ঝরঝর শব্দ। সন্ধে হতে হতে করছে। দিনের আলো মুছে গিয়ে গোধূলির রশ্মিতে পরিবেশের আলো মলিন হয়ে এসছে। রূপ বাবার বাড়িতে নিজের রুমে সোফায় বসে চা খাচ্ছিল আর ফেসবুকে স্ক্রল করছিল। এমন সময় ফোন বাজল ওর। স্ক্রিনে জাবিরের নাম দেখে হাতের চা ছলচে উঠল আচমকা। বেজে বেজে কেটে গেল ফোন। এতে রূপের ভয় আরও বেড়ে গেল। জাবিরের ইচ্ছার বিরুদ্ধে এখানে চলে আসার পর রাগে একবারও ফোন দেয়নি জাবির। রূপেরও সাহস হয়নি ফোন বা মেসেজ দেওয়ার। তাই দ্বিতীয়বার ফোনটা বাজতেই আর দেরি না করে সাথে সাথে রিসিভ করল। ভেসে এলো জাবিরের গমগমে ভারী কণ্ঠস্বর, চাবি দে। রূপ থতমত খেয়ে জিজ্ঞেস করল, কিসের চাবি? আমার শ্বশুরবাড়ির গেটের চাবি। হোয়াট? আপনি? রূপ কাপড়ে কি দৌড়ে বারান্দায় গেল। যখন দেখল সত্যি সত্যি জাবির নিচে দাঁড়িয়ে আছে, চোখ কপালে উঠল ওর। তারপর নেমে এসে চোখ মুখ বিকৃত হল। জাবি দাঁড়িয়ে নই, মূলত সে হেলমেট হাতে বাইকে বসে মাথা উঁচু করে তাকিয়ে আছে রূপের দিকেই, অন্য হাতে ফোন কানে ধরা। তার চেহারার গম্ভীর নির্বিকার অভিব্যক্তি দেখে রূপ একটা ঢোক গিলল। আজ খুব সম্ভবত খেয়ে হজমই করে ফেলবে ওকে। জাবির আবার শীতল স্বরে গর্জে উঠল, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? গেটটা কি ভেঙে ঢুকব? রূপও তবুও নড়তে পারল না। হাত পা শিরশির করছে ওর। জাবির দৃষ্টির তীক্ষ্ণতা বাড়িয়ে শিকারি চিলের মতো তাকিয়ে আবার বাক্যবান ছুড়ল, ফাইন, তোর বাপের সম্পত্তিতে আমার হক তো আছেই। নিজের হকের অংশ হিসেবে না হয় গেটটা ভেঙে দিয়ে যায়, ক্ষতিপূরণ হিসেবে আমার প্রাপ্য সম্পত্তি থেকে 15 ইঞ্চি জমি রেখে দিলেই হবে। রূপ চোখ গোল করে থতমত করে বলল, বাসায় তো কেউ নেই, আপনাকে আপ্যায়ন করবে কে? জাবির সাথে সাথে বাইক থেকে নেমে ক্রুদ্ধ পায়ে এক কদম এগিয়ে গর্জে উঠল, তোর আপ্যায়নের আমি? রূপ 2 তলার বারান্দায় দাঁড়িয়ে এক পা পিছিয়ে গেল। মনে হলো জাবির ওখান থেকেই চেপে ধরতে পারবে ওকে। জাবির দাঁত মারিতে পিষে যা বলতে চাইছিল তা ঘুরিয়ে অন্যভাবে শেষ করল বাক্যটা, গুলি মারি তোর। চাবি দে ফাজিল। রূপ চাবি আনে দিল। ধূপধাপ পা ফেলে ওপরে আসছে জাবির, শোনা গেল সিঁড়িতে। দরজায় দাঁড়িয়ে বেলপুষটা চাপল একটানা 6 বার। বেলের শব্দের সাথে মনে হচ্ছে বাড়িটাতে ভূমিকম্প তৈরি হয়েছে। রূপ কাপা হাতে দরজা খুলে ভারী একটা শ্বাস টানল। জাবিরের ক্রুদ্ধ গম্ভীর চেহারাটা নজরে আসতেই পিছন ঘুরে ভুঁ করে একটা দৌড় মারল, কিন্তু পার পেল না শেষ পর্যন্ত। জাবিরও সাথে সাথে ছুটে এসেছে। ওকে নাগালে না পেলেও পাকড়ে ধরে নিয়েছে ওর ওড়নার আঁচল।
ওড়না ফেলেই ছুটতে চাইল রূপ আবার। জাবিরের হাতে ওড়নার টান আলগা হতেই সেটা সে হাতে পেঁচিয়ে বড় কদমে এগিয়ে খপ করে ধরল রূপের কোমর। হাত বাড়িয়ে পেঁচিয়ে ধরল পেট। রাগী তেজে বলল, পালিয়ে কত দূর যাবি ফাজিল? রূপ ধস্তাধস্তি শুরু করতেই সে দুই হাতে আষ্টপৃষ্ট বেষ্টন করে নিল ওকে। মুহূর্তেই মুখ রাখল ওর ঘাড়ের মাঝে চুলার ফাঁকে। ধস্তাহস্তি আয় চাপাচাপি আর জাবিরের শক্ত হাতের বাঁধনের ফলে রূপের কালো রঙের জামাটা কাঁধের কাছ থেকে একটু নেমে গেছে। দৃশ্যমান হয়ে পড়েছে ইনারের কালো স্ট্রাইপটা। সাদা গায়ে কালো কামিজের কাকে সেটা যেন বড্ড নজর কাটছে। জাবির রূপের সঙ্গে লড়াই করতে করতেই উঠভ্রান্তির মতো চুমু খেল সেটার উপর। আচমকা স্তব্ধ হয়ে গেল রূপ। জাবিরের ঠোঁট তখনও ওর ঘাড়ে আর কাঁধে বিচরণ করে চলেছে। এই লোকের রাগ, ক্ষোভ, আনন্দ, জেদ সব কিছুর বহিঃপ্রকাশ এ চিপকাচিপকি দিয়ে ঘটে। অস্থির নিঃশ্বাস ফেলে রূপ হয়রান হয়ে মাথা একটু হেলিয়ে দিল জাবিরের বুকে। জাবির পিছন থেকে হাতের বাঁধন আরও শক্ত করে পেটের কিনার খামচে ধরল রূপের। আজ মনে হচ্ছে জানই উড়িয়ে দেবে সে। রূপ খেচে চোখ বন্ধ করে দুই হাতে জাবিরের হাতের বাঁধন খুলতে চাইল। এতে যেন হাত দুটো আরও চেপে বসল। সোজা হয়ে মাথা নুইয়ে কাঁধ দিয়ে ধাক্কা দিল রূপ। জাবির ছাড়ল না, বরং 1 ইঞ্চি ঢিলও দিল না। হুট করে শোনা গেল কবির সাহেবের উচ্চস্বর, কে এসেছে রে রূপ? জাবিরের হাত একটু আলগা হতেই ছিটকে সরে গেল রূপ। জাবির জানত না কবির সাহেব বাসায়। রূপ বলেছে কেউ নেই। একটু পরই দেখা গেল কবির সাহেবকে। উনি জাবিরকে দেখে হাসিমুখে এগিয়ে আসলেন। ততক্ষণে রূপ পগার পার। কবির সাহেব বললেন, কেমন আছো জাবির? এ কি অবস্থা? এভাবে ঘেমে নিয়ে একাকার হয়েছ কেন? চলো চলো, এসিতে বসবে। জাবির এক পলক রূপের রুমের চাপানো দরজায় বক্র দৃষ্টি দিয়ে কবির সাহেবের পিছু পিছু গেল বসার ঘরে। কবির সাহেব ততক্ষণে নাভিরা বেগমকে ফোন করে ফেলেছেন। উনি গিয়েছিলেন কাছেই রূপের ফুফুর বাড়িতে। সংবাদ পেয়ে দ্রুত এসেই জাবিরের সাথে সাক্ষাৎ শেষে ছুটলেন রান্নাঘরে। কবির সাহেবের সাথে খানিকক্ষণ কথা বলে শেষে আর ধৈর্য রাখতে পারল না জাবির। ফট করে বলেই ফেলল, আঙ্কেল, একটু পরই রওনা দিতে হবে। রূপকে বলে আসি তৈরি হতে। কবির সাহেব আতকে উঠে কিছু বলবেন, তার আগেই নাদিরা বেগম নাস্তা পানি নিয়ে ঘরে ঢুকে বলে উঠলেন, সে কি, মাত্রই তো এলে? সহজে তো আসো না তুমি। 2 দিন তোমাকে অবশ্যই থাকতে হবে জাবির। নেক্সট টাইম আন্টি, কাল আমার জরুরি কাজ আছে অফিসে। বিদেশি ডিলার আসবে প্রথমবার বাংলাদেশে। ডিলের সময় আমি উপস্থিত না থাকলে কাজের কাজ কিছুই হবে না। তাই বলে এখনই যেতে হবে? রাত হয়ে গেছে প্রায়। রাতটা অন্তত থেকে সকালে যাও। সকালেই মিটিং। অগত্যা নাদিরা বেগম হাল ছেড়ে দিলেন। জাবির উঠে রূপের রুমের দিকে গেল। দরজাটা খোলাই আছে। রূপ এতক্ষণ রান্নাঘরে মাকে সাহায্য করছিল। নাইলা বাবার বাড়িতে, তাই নাদিরা বেগম একা হাতে দ্রুত সব গোছাতে পারছিলেন না। নাদিরা বেগম এসে দেখলেন রূপ তখনও রান্নাঘরেই। উনি চোখ রাঙিয়ে বললেন, তুই না দেখলি জাবির তোর রুমে গেল? তাহলে কোন আক্কেলে এখনও দাঁড়িয়ে আছি সেখানে? কি ভাববে ছেলেটা? রূপ ওড়নার আঁচল খামচে ধরে একটু ইতিউতি করে শেষে পা বাড়াল নিজের ঘরের উদ্দেশ্যে। পিছন থেকে নাদিরা বেগম ডেকে উঠলেন, শোন রূপ। ও ফিরে চাইতেই নাদিরা বেগম কোমল কণ্ঠে বললেন, ও যদি এখন ওর সাথে ফিরতে বলে তাহলে উচ্চবাচ্য করিস না। এমনিতেই তুই না জানিয়ে আশায় ও রাজিয়ার সাথে হুলস্থুল করেছে। এখন যেহেতু নিজে যেছে এসেছে নিয়ে যেতে, সেহেতু ওকে ফিরিয়ে দেবাটা কিন্তু জঘন্য রকম খারাপ কাজ হবে। অন্য সময় এসে আবার থাকবে। কেমন মা? তোর বাবাকে পাঠাবো কিছুদিন পর। সে গিয়ে জাবিরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে তোকে। মায়ের মোলায়েম স্বরের আদেশ ও অনুরোধের মিশ্রণে চোখ টলমল করল রূপের। ও নিচু মুখে একদিকে মাথা কাত করল। নাদিলা বেগম এগিয়ে এসে এক হাতে জড়িয়ে নিলেন ওকে বুকের সাথে। রূপের চোখের পানি উনি দেখেননি, তবুও ওনার নিজের চোখে পানি জমা হয়েছে। আজ এই বালায় তিনি শক্ত হলে ভবিষ্যতে মেয়েটা সুখী হবে। নাদিরা বেগম ছাড়ার পর রূপ টিপটিপ পায়ে ঘরে গেল। দেখল জাবির ওর পড়ার টেবিলের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে নাচাচ্ছে। শুকনো ঢোক গিলে রূপ ঘরের ভিতর পা রাখল। রাখতে না রাখতেই জাবিরের গুরুগম্ভীর আদেশ এলো, দরজা লক করে আয়। রূপের পা দুটো যেন নড়বড়ে হয়ে গেল হঠাৎ। ভর শূন্য লাগছে। ও দরজা চাপিয়ে দিল, বন্ধ করল না। ওকে দরজার কাছেই দাঁড়িয়ে থাকতে দেখে জাবির হুট করে উঠে দাঁড়িয়ে পলকের ভিতর ও সন্নিকটে এসে দাঁড়াল। এক হাতে ওকে টেনে নিয়ে গেল বিছানার কাছে। তারপর ওর হাত দুটো মুড়িয়ে পিঠের পিছনে চেপে ধরে বজ্র কণ্ঠে বলল, অনেক সাহস তোর, তাই না? আমি নিষেধ করার পরও চৌধুরী বাড়ির বাইরে পা রেখেছিস তো রেখেছিসই। সাথে নির্দিষ্ট সময় পেরিয়ে ক্লাস শুরু হওয়ার পরও ফিরলি না।
এসব কি আমার থেকে পালানোর ধান্দা? শেষের কথাটা সজোরে ধমকে বলল জাবির। রূপ সেই কথার জবাব না দিয়ে চোখ কুঁচকে বলল, হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি, দানবের মতো ধরেছে। জাবির হাত ছেড়ে দিল সত্যি সত্যি, কিন্তু মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরল ওর কোমর। রূপ এটার জন্য প্রস্তুত ছিল না। ও চমকে উঠে পিছনে সরতে চাইলে বিছানায় পা বেঁধে টাল সামলাতে না পেরে বসে পড়ল বিছানার ওপর। সাথে জাবিরও ঝুঁকে পড়ল। জাবির ঝোঁকার ফলে ও আবার পিছিয়ে যেতে চাইলে এবার পিঠ থেকে গেল বিছানার সাথে। বন্ধ চোখ খুলে দেখল শুয়ে পড়েছে ও। তখনও কোমরে হাত রেখে ওর পাশেই শুয়েছে জাবির। ওর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে সারা মুখে নজর ঘোরাল। রূপ কামড়ে ধরা ঠোঁটগুলো শিথিল করতেই লালচে ঠোঁটগুলোর নেশা চেপে গেল জাবিরের মনে। বিয়ের দিন ছাড়া কখনো রূপের ঠোঁটে চুমু খাওয়া হয়নি তার। দু একবার খেতে চাইলে ছিটকে মুখ সরিয়ে নিয়েছে রূপ। তাই আজ রূপকে বাধা দেবার সুযোগ না দিয়ে হুট করে চেপে ধরল নিজের ঠোঁট ওর ঠোঁটে। কেমন মৃদু তপ্ত তুলতুলে নরম একটা ছোঁয়ায় পাগল হয়ে গেল জাবিরের মস্তিষ্ক। বেসামাল হয়ে গেল বুকের স্পন্দন। তার মনে হল আজ খোলা দরজাতেই বাসর হয়ে যাবে তাদের। আগেই যদি এই ঠোঁটের ছোঁয়া পেত, স্বাদ নেবার সুযোগ হতো, তাহলে তখনই ঘটে যেত কাণ্ডটা। জাবিরের অপ্রত্যাশিত এই কাণ্ডে চোখ বড় করে নিঃশ্বাস আটকে ফেলেছে রূপ। আটকে না ফেললেও সেটা এমনিতেই আটকে যেত, কারণ জাবির ধীরে ধীরে চাপ বাড়াচ্ছে, আরও বেশি করে ঠেসে ধরছে। এক পর্যায়ে চুমুটা আগ্রাসী বাইটে রূপ নিতেই বন্দি চড়ুইয়ের মতো ছটপটিয়ে উঠল রূপ। যদিও এদিকে সংকেত না দিয়ে কেউ আসবে না, তবু আর চোখে তাকাতে চাইল দরজার দিকে। দুই হাতে জাবিরকে অ্যালোপাথারি ধাক্কা মারতে মারতে অবশেষে সরাতে সক্ষম হল। উপর থেকে সরে গিয়ে ধপ করে পাশে শুয়ে গেল জাবির। যেভাবে প্রতিবার রূপ হাঁপায়, আজ জাবির নিজেই হাঁপাচ্ছে সেভাবে। কারণ লিপকেসিংয়ের অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সে জানত না বিষয়টা মূলত কেমন। আজ এক্সপেরিমেন্ট করে তার শরীরের ভিত নড়ে গেছে মনে হচ্ছে। মাথা ঝিমঝিম করছে। শরীরের অবাধ্য চাহিদাকে বহু চেষ্টায় উপেক্ষা করা যাচ্ছে না। কিন্তু এটা সময় নয়। সে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। চোখ মেলে দেখল রূপ নিজের ঠোঁটে হাতে ঘষে ঘষে মুছতে মুছতে উঠে বসেছে। এখনই হয়তো বেরিয়ে যাবে রুম থেকে। তার আগেই ওর হাত চেপে ধরে হ্যাচকাটানে আবার নিজের পাশে শুইয়ে দিল জাবির। নিজের ঘাড়ের নিচে এক হাত রেখে অপর হাতে রূপের হাত ধরে রাখল, যেন উঠতে না পারে। আবার চোখ দুটো বন্ধ করে কেমন নড়বড়ে অন্যরকম একটা স্বরে বলল, এমন করিস কেন তুই? আমি কি পরপুরুষ? একটু কাছে আসা যায় না আমার? রূপ তাকালো জাবিরের দিকে। তার কণ্ঠ আজ অন্য সময়ের মতো তেজোদ্দীপ্ত বা ক্ষুব্ধতা মিশ্রিত নয়। এই স্বর সম্পূর্ণ আচেনা রূপের। কেমন একটা মিহি আর্তনাদ আর কাতরতা মিশে আছে যেন। রূপ বলল, আপনি বা সবসময় ওয়াইল্ড আচরণ কেন করেন? একটু নর্মাল থাকলেই তো হয়। পুরুষের কাছে নারী নমনীয় হলে নর্মাল বা সফট থাকা যায়, কিন্তু সে যদি ছোঁয়ার আগে শুধুমাত্র কাছে এগোতে দেখেই ছটপটিয়ে ওঠে, বাধা দেয়, তাহলে ওয়াইল্ড আর বোল্ডনেস আপনা আপনি চলে আসে। ইনভাইট করে আনতে হয় না নির্বোধ। তাই বলে যখন ইচ্ছা চিপকাবেন? বিয়ে করেছি কি বউকে দূর থেকে দেখে দেখে ঢোক গেলতার জন্য? রূপ কি বলবে ভেবে পেল না। ও চোখ সরিয়ে নিল। জাবিরের চোখের ধারে তাকিয়ে থাকা সম্ভব হচ্ছে না। ও মুখ ফিরাতেই জাবির আবার বলল, তুই কি আমার জন্য কিচ্ছু ফিল করিস না? আদৌ কি তুই এতটা অনুভূতিহীন? রূপ আস্তে করে একটা ঢোক গিলল। আমি অনুভূতিহীন নই, কিন্তু আমার অনুভূতি তৈরির যন্ত্রটা বোধহয় কাজকর্ম বন্ধ করে আপাতত স্থগিত আছে। আপনি কিভাবে জেনেছেন আমার সেই বিষয়টা আমি জানি না, কিন্তু জানেন সেহেতু নিশ্চয়ই বুঝবেন একবার কারোর জন্য মনে অনুভূতি তৈরি হয়ে সেটার যদি অকাল মৃত্যু ঘটে, তাহলে দ্বিতীয়বার সেই একই যন্ত্র থেকে একই রকম অনুভূতি তৈরিতে সময় নেয়। সম্ভবত আপনি আমার কথার সারমর্ম বুঝতে পারলে আমি খুশি হব। রূপের কথা শেষ হলে জাবির আস্তে করে হাত ছেড়ে দিল ওর। ছাড়া পেয়ে রূপও উঠে গেল। চলবে। কে যেন কোন পর্বে বলেছিলেন জাবিরের রোম্যান্স দেখে ক্লান্ত হতে চান, বাট রোম্যান্স পাচ্ছে না। এবার বলুন, রোম্যান্স মন মতো হচ্ছে তো? সেই প্রথম প্রেম, আমার রূপাঞ্জনা। পর্ব ২৮। লেখিকা মেহরুন্নিসা মিমি। শর্মির পাত্র দেখা খুব তোড়জোড়ের সাথে চলছে। সেদিনের পাত্রটা হচ্ছে ইস্তিয়াক সাহেবের বন্ধুর ছেলে। ছেলেটা দেশের বাইরে জব করতে চলে যাবে শীঘ্রই। পরিবার থেকে চাচ্ছে বিয়ে করে যাক। ২ বছরের মধ্যে বউ নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয় ওসব দেশে। পাত্ররা সেদিন শর্মিকে দেখে যাওয়ার পর আজ চৌধুরী বাড়ি থেকে যাচ্ছে সবাই পাত্রদের বাড়ি। রাফিনরা দেশে নেই। বউসহ বাইরে কোথাও গেছে ঘুরতে কিংবা বিজনেসের প্রয়োজনে। জাবিরের ইদানিং প্রচণ্ড ব্যস্ততা চলছে। সে সকালে বের হয়,
ফিরে অনেক রাতে। সে ফোন করে রাজিয়া বেগমকে নিষেধ করল রূপকে যেন সাথে নেওয়া না হয়। সুন্দরী বউ নিয়ে একটু সতর্ক থাকা ভালো। রাত ৯টার দিকে পড়া থেকে উঠে রাজিয়া বেগমকে ফোন করল রূপ। তিনি জানালেন ডিনারের পর ফিরবেন ওনারা। আরও বললেন রূপ যেন শর্মি আর জাবিরের জন্য রাতের খাবারের জন্য কিছু তৈরি করে। সাথে ঋতুর মা তো আছেই, সেই সব করবে, রূপ শুধু রান্নাটা চাপাবে। রূপ করুণ মুখ করে জিজ্ঞেস করল, কি রাঁধবো আমি এখন? ওপাশ থেকে রাজিয়া বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, জাবিরকে জিজ্ঞেস কর ফোন দিয়ে, ও কি খাবে। আচ্ছা রাখছি এখন, জরুরি কথাবার্তা চলছে এখানে। রূপ ফোন রেখে মুখ গোল করে নিঃশ্বাস ফেলল। তারপর ওড়নাটা বিছানায় রেখে শর্মির রুমে গেল। শর্মি তখন পুরোদমে পড়াশোনায় ব্যস্ত। রূপকে দেখে বই বন্ধ করে ফিরে বসল শর্মি। ওর মনমরা ভাবটা রূপের চোখ এড়াল না। রূপ গিয়ে পাশে বসতেই শর্মির ঠোঁট উল্টে বলে উঠল, সবাই কি শুরু করলো বলো তো? আমি এখন বিয়ে টিয়ে করতে চাই না ভাবি। লোকটা যদি বাইরে যায় তাহলে ২ বছর পরে এসেই না হয় বিয়ে করুক। শর্মির মুখে ভাবি শুনে রূপের মনে পড়ল সেদিনার কথা। কিছু একটা নিয়ে শর্মি রূপকে নাম ধরে ডাকছিল চেঁচিয়ে। সেটা শুনতে পেয়ে জাবির ধমকে উঠেছিল, লজ্জা নেই তোর? বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছিস? এই ম্যানার্স শিখলি এ পর্যন্ত? তোকে পড়াশোনা করানোর খরচগুলো স্রোতের জলে ভাসানোর সামিল হলো। কাল থেকে ভার্সিটি যাওয়া বন্ধ তোর। রূপ বিরক্ত হলেও শর্মি ফিক করে হেসে ফেলেছিল। হাসি মুখেই বলেছে, ভালো করে বললেই হয়, তোমার বউকে তোমার পরিচয় ডাকতে হবে। রূপ কিছুক্ষণ অনমনে তাকিয়ে রইল শর্মির নিষ্পাপ কোমল মুখ পানে। কিছু একটা ভেবে খানিক পর বলল, তোমার তাহলে সত্যিই মন টানছে না শর্মি? তুমি যদি বলো তাহলে আমি সবার কাছে অনুরোধ করে দেখতে পারি। করব? শর্মি আতঙ্কিত চোখে বলল, সবাইকে বলবে? নো প্লিজ, মা শুনলে আমাকে ধোলাই করবে বিনা পাউডারে। ছেলেদের বিয়ে করানোর তাড়া, আর আমার বাবা মার ছেলেকে পছন্দ। এখন যদি আমি মানা করি তাহলে তারা অন্য কোথাও বিয়ে করাবে। এটা বাবা মা মানবে না। শর্মি কথাগুলো শেষে করে চেয়ার টেনে একটি এগিয়ে বসে বলল, তুমি পারলে ভাইয়াকে একটু বলে দেখবে। ছোট ভাইয়া উপরে কড়া আর গম্ভীর হলেও মনের দিক থেকে সফট আছে, কিন্তু আমার কথাটা ভাইয়া সত্যিই ভেবে দেখবে, আমি শিওর। রূপ মনে মনে ভাবল, সফট না ছাই? কাঠের ছাই না, কয়লা জ্বলে তৈরি হওয়া কুচকুচে ছাই। শর্মির হাতের ওপর ভরসাদায়কের মতো একটা হাত দিয়ে আস্থা দিল। ঠিক আছে, বলবো তাকে। এখন প্লিজ তুমি এটা বলো, রাতে কি খাবে? সময় কম, দ্রুত তৈরি করতে হবে। শর্মি চোখ কুচকে বলল, কেন? বাবা মা ছোট মারা চলে আসবে না? তারা ডিনার করে আসবে। উফ, কি দরকার বলো তো? কোনো আত্মীয়তাই হয়নি, এখনই কেন এত আপ্যায়ন আদান প্রদান করে ফেলছে? এভাবে চললে তো পরে সম্পর্ক রক্ষা করা বাধ্যবাধ্যতা হয়ে যাবে। শর্মির অভিযোগে হেসে ফেলল রূপ। এত চিন্তা করো না তো, তুমি না চাইলে কিচ্ছু এগোবে না। এবার এসব ছেড়ে পড়ায় মন দাও। তার আগে এটা বলে আমাকে বাধিত করো প্লিজ, কি খাবে তোমরা 2 ভাই বোন? শর্মির ঠোঁট উল্টে উঠে দাঁড়িয়ে চেয়ারটা জায়গায় নিতে নিতে বলল, আমাকে জিজ্ঞেস না করে গিয়ে তোমার জামাইকে জিজ্ঞেস করো। রূপ দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। রুমে গিয়ে ফোন করল জাবিরকে। দুবারে রিসিভ হতে জাবির ব্যস্ত কণ্ঠে বলে উঠল, বল। বলছিলাম, বাসায় তো কেউ নেই, আর আমি তেমন রাখতেও পারি না। কি খাবেন আপনি? জাবির একই রকম ব্যস্ত স্বরে উত্তর দিল, ডোন্ট ওয়ারি, আজ তো তোকে দিয়েই কাজ চালিয়ে নিব। রূপ ভ্রুকুচে করে বলল, সেটাই তো বলছি, কাজ চালাতে হলে তো আমাকেই লাগবে। কি রান্না করব? জাবির মালিতে দাঁত চেপে বলল, আমার মাথাটা ফাটিয়ে মগজ বের করে নিয়ে রান্না কর। ফোন রাখ ইডিয়েট, আমি নিয়ে আসবো খাবার। বলে আর অপেক্ষা না করে জাবির ফোন রেখে দিল। রূপ কান থেকে ফোন নামিয়ে কপাল কুঁচকে ভাবল, রাগার কি হলো এখানে? ভালো কথাই তো বলেছি আমি। জাবির ফিরার আগেই বাড়ির সবাই ফিরে এলো। সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস ছেয়ে আছে। ব্যাপারটা সুবিধের নয় বুঝল রূপ ও শর্মি। ওরা একে অপরের মুখ চাওয়াচাই করল। শর্মি অসহায় মুখ করে রূপকে কিছু বুঝালো। রূপ আলতো করে চোখের পলক ফেলে ইশারায় ওকে আশ্বস্ত করল। এদিকে রুমু প্রচণ্ড আগ্রহ আনন্দ নিয়ে গড়গড় করে শুনিয়ে যাচ্ছে ওই বাড়িতে কি কি হলো। তবে মূল কথা ওর থেকে জানা গেল না, কারণ তখন শুধু মুরব্বীরা ঘরে থেকেছে, ছোটদের বের করে দিয়ে। রূপ রাজিয়া বেগমের ঘরে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারল ছেলেরা পরের মাসেই আংটি বদল করতে চায়। শুনে একটা ভিতর ঢোক গিলল রূপ। শর্মির নারাজি শোনার পর ওর মোটেও ইচ্ছে নেই মেয়েটার বিরুদ্ধে গিয়ে বিয়েটা চাপিয়ে দিক কেউ। বাধ্য হয়ে অপারগের মতো বিয়ে করা কতটা অসহ্য তার রূপ ভালো জানে। দুশ্চিন্তায় কুঞ্চিত হলো ওর কপাল। জাবিরকে বললে বুঝবে তো? রাত বাড়তেই সবাই যার যার ঘরে চলে গেল। রূপ বিছানায় শুতেই রুমের এক কোণের ক্যাট হাউসের ভিতর থেকে বিড়াল দুটো বেরোলো। বিছানার চাদর খামচে তাড়তড়িয়ে উঠে শুয়ে পড়ল রূপের কোল ঘেঁষে। হেসে ফেলল রূপ। ওরা আরেকটু কাছে ঘেঁষে আসতেই তুলতুলে গায়ে হাত বুলাতে লাগলো ওদেরকে।
মাঝে মাঝে আদুরে কথাও বলছে ওদের সাথে। এমন সময় জাবির এলো। রূপ মুখ ঘুরিয়ে তাকে দেখে ঘড়িতে তাকিয়ে দেখল 12টার কিছু বেশি বেজে গেছে। এসেই ধপ করে কাউচে বসে মাথা পেছনে হেলে দিল জাবির। চোখ বন্ধ করে শার্টের 2টা বোতাম খুলে ফেলল। অবিশ্রান্ত ভারী স্বরে বলল, এসির টেম্পারেচারটা কমা। রূপ শুয়ে থেকেই কমিয়ে দিল। তারপর জাবিরের দিকে তাকিয়ে বলল, খাবার সব টেবিলে আছে, আমাকে আসতে হবে? জাবির মাথা উঠে তাকালো ওর দিকে, তারপর কুশনটা এক কোণে রেখে শুয়ে পড়ল কাউচে। এক হাতে চুল খামচে ধরে আবার চোখ বন্ধ করল জাবির। রূপ একটু গলা ঝাড়ল। যেভাবেই হোক জাবিরকে কনভিন্স করে বিয়েটা বন্ধ করতে হবে। সেজন্য দুজনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক থাকা চাই। কিন্তু ভালো কথাতেও সে এমন সব প্রতিক্রিয়া দেখায় যে রাগে গা জ্বলে ওঠে রূপের। নিজেকে সামলানো কঠিন হয়ে যায়। কিন্তু শর্মির খাতিরে আপাতত শান্ত রইল রূপ। আবার জিজ্ঞেস করল, আসবেন নাকি একাই খেতে পারবেন? এত দয়া দেখাতে হবে না জানেমান। পরে দয়ার প্রতিদান ওর পুরস্কার স্বরূপ আমি পুরস্কার রিটার্ন দিতে চাইলে তা আবার তো সহ্য হবে না। রূপের গা চিরচির করে উঠল। জাবির আবার বলল, পারলে মাথাটা একটু টিপে দে, সহ্য হচ্ছে না আর যন্ত্রণাটা, সেই সন্ধ্যা শুরু হয়েছে। রূপের বিরক্তি সীমা ছাড়ালো যখন ভাবল এত মাথা ব্যথা নিয়েও সে অনবরত বাঁকা কথা বলে গেছে এতক্ষণ। রূপ উঠে বসল, বিছানায় আসুন। কথাটা শুনে কপালে আঙ্গুল চেপে চোখ মেলে রূপের দিকে তাকালো জাবির। রূপের মনে হলো এক্ষুনি সে বলে উঠবে, তোর বাপের কর্মচারী আমি যে তুই সাহেব কন্যার মতো অর্ডার করলি আর আমি যথাজ্ঞে বলে ঘাড় ঝুঁকিয়ে ফেললাম? নিজে আসতে পারছিস না এখানে? কিন্তু রূপকে বিস্মিত করে এমনটা হলো না, বরং ওকে চমকে দিয়ে জাবির উঠে এলো বিছানায়। সেই চমকানোর পরিমাণ এক লাফে আকাশ ছুঁয়ে দিয়ে জাবির চট করে মাথা রাখল ওর উরুতে। চোখ বন্ধ করে মুখের উপর ঝুলতে থাকা রূপের বিরক্তিকর ওড়নাটা টেনে ফেলে দিল বিছানায়। তার মুখে তাকিয়ে দাঁতে দাঁত পিষে হজম করে নিল রূপ ব্যাপারটা। অন্য সময় হলে শতভাগ নিশ্চিতভাবে চেঁচিয়ে উঠত, কিন্তু শর্মির কথা ভেবে এটাও মেনে নিল। জাবির চোখ বন্ধ রেখে বলে উঠল, চেহারা অন্য সময় দেখিস, এখন দয়া করে মাথাটা টিপ। চাইলে টিপার সময় তাকিয়ে থাকতে পারিস। আই হ্যাভ নো অবজেকশনস। অসুস্থ শরীরেও কেউ এ ধরনের বিরক্তি উৎপাটক কথাবার্তা কিভাবে বলতে পারে রূপ জানে না। ও আলতো হাতে জাবিরের কপাল চেপে ধরতেই জাবির বলে উঠল, তোকে থাকতে দিয়েছি বলে কি তুই তোর সঙ্গী সাথীদেরও সারাদিন আমার বিছানায় উঠিয়ে রাখবি? নামা বিড়ালগুলোকে। রাগে কিরমিরিয়ে উঠল রূপ। ওকে কি অপমান করা হলো? ও শক্ত কণ্ঠে বলল, এখন থেকে ওরা বিছানায় থাকবে আমার সাথে। জাবির চোখ খুলল না। ওভাবেই বলল, জামাইকে মাছির মতো দূর দূর তাড়িয়ে বিলাইকে বকে নিয়ে নিয়ে ঘুমাস? মেয়ে মানুষের প্রজাতিটাই অ্যাকচুয়ালি গর্ধবের কাতারের। এক্সকিউজ মি, বিড়াল বলে কি ওদেরকে বিছানায় তোলা যাবে না? ওরা শুধু দুটো প্রাণী নয়, ওরা আমার বাচ্চা। কথা শেষ হওয়ার আগেই জাবির প্রায় চেঁচিয়ে বাহাবা দেওয়ার ভানে বলল, ওয়াও গ্রেট, বাসর না করে বাচ্চা জন্ম দিয়ে ফেলেছি, তাও আবার বিড়ালের বাচ্চা। হোয়াট আ গ্রেট ডিএনএ আই হ্যাভ, মাই গুডনেস। এমন শুরু করলেন কেন? আপনিই তো এনে দিলেন। চরম ভুল হয়েছে, তখন বুঝতে পারিনি দুটো বিড়ালের বাচ্চাও যে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারবে। আমি এনেছি, দেখবি একদিন আমিই রেখে আসবো আবার। প্রতিদ্বন্দ্বী মানে? প্রতিদ্বন্দ্বিতা, হিংসা, বুঝিস না? আমি বিয়ে করেও বউয়ের কাছে ঘুমাই না, অথচ ওরা বিনা সার্টিফিকেটে অন্যের বউয়ের সাথে ঘুমায়। শালা আমার সার্টিফিকেট থেকে এবার কী লাভটা হলো? রূপ জাবিরের চুলগুলো খপ করে খামচে ধরল। জাবির ভ্রুকুচকে চোখ মেলে দেখল অগ্নিশর্মা হয়ে তাকিয়াছে রূপ। অর্থহীন ফাজলামি কথাবার্তা সহ্য করতে না পেরে ও কটমটিয়ে বলল, আর একটা বাজে কথা বললে কিন্তু চুলগুলো টেনে ছিঁড়ে ফেলব। জাবিরের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল। সে বলল, আর একটু সামান্য জোরে টান, কপালের সামনের দিকটাতেই টানিস, আরাম পাচ্ছি বেশ। আগে জানিলে কপাল না টিপিয়ে চুলই টানাতাম। রূপ কিংকর্ত বুবিমুড়ো হয়ে বসে রইল চুপচাপ। ওর আর কথা বলারও ইচ্ছা করছে না। জাবিরের চুল সরিয়ে আবার কপালে রাখল হাত। জাবির কিছুক্ষণ নিশ্চুপে বউয়ের দুর্লভ সেবার ফিল নিল। এ হাতের সেবা বিরল। মিনিট 5 পর হঠাৎ চোখ মেলে নিচু স্বরে সে বলে বসল, একটা চুমু খাই প্লিজ। হুট করে এই কথা শুনে আতকে উঠল রূপ। অসুস্থ অবস্থা তো এসব ঘুরে তার মাথায়, নাকি মাথায় আওলে গেছে? রূপকে উত্তর দিতে না দেখে যাবে পলকহীন চোখে তাকিয়ে রইল। তার হাত দুটো বিছানার দুদিকে ছড়ানো। রূপ নিজের চোখ সরিয়ে নিলে সে আবার বলল, তোকে বিয়ে করার পর থেকে আমার নিজেকে কি মনে হয় জানিস? রূপ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে সে ফের বলল, একটানা সিগারেট খাওয়া ব্যক্তিদের যেমন চেইন স্মোকার বলা হয়,
আমারও সেরকম মনে হয় নিজেকে। পার্থক্যটা হলো তারা চেইন স্মোকার, আমি চেইন কিসার। রূপ ব্যঙ্গাত্মক স্বরে বলল, আমার তো মনে হয় আপনি আগে বহু মেয়েদের কিস করতেন, যেটা একসময় অভ্যাসে রূপান্তর হয়েছে, যে বদ অভ্যাসের ভুক্তভোগী বর্তমানে আমি। তোর আসলেই মনে হয় আমি আগেও কাউকে চুমু খেতাম? রূপ জবাব না দিয়ে মুখ ভেঙচে চোখ সরালো। জাবির তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামান্য হাসল ঠোঁটের কোণে। তারপর উন্মোচন করল রূপের জীবনের সবচেয়ে বড় প্রতারণাটা। বেমাতাল চোখে রূপের দিকে তাকিয়ে থেকে সে জানালো, লাইফে প্রথমবার কাকে চুমু খেয়েছিলাম শুনবি? রূপ ভ্রু কুচকে জিজ্ঞাসুনেত্রে তাকালে জাবির বেশ রহস্যময়তা নাটক করে ঠোঁট টেনে হেসে বলল, সিলভার বর্ডারের গোলাপি শাড়ি পরিহিতা এক চোখ বাঁধা অপসরার গালে ঠোঁট ছুঁয়েছিলাম এতটুকু বয়সে প্রথমবার। আহ, কি ছিল সেই ফিলিংস, তুই বুঝবি না। জাবিরের কথা শেষ হলেও দীর্ঘক্ষণ রূপের নরণচরণ হল না। ও ভ্রু কুচকে তাকিয়ে রইল। পরনারীকে চুমু খাওয়ার অভিজ্ঞতা সে কিনা নিজের বউকেই বয়ান করে শোনাচ্ছে। কতটা নির্লজ্জ! ওকে চুপ থাকতে দেখে জাবির একটা হাত উঠিয়ে নিজের কপাল চেপে ধরে হেসে বলল, আই থিঙ্ক ইউ নিড সাম মোর ক্লু। সেদিন বাড়িতে হিমির বেবি শাওয়ার ফাংশন হচ্ছিল। এবারেও রূপ চুপ করেই রইল। হিমি আপুর বেবি শাওয়ারে কে এমন অপসরা রূপসী এসেছিল মনে করতে চাইল। এক মুহূর্ত পরেই যখন মনে পড়ল, সেদিন তো রূপ নিজে ওরকম শাড়ি পরেছিল, আর চোখ বাঁধা। শিট, ওরই তো চোখে বেঁধেছিল রাফিন। রাফিন? ও খোদা, ওটা রাফিন ছিল না? বিস্ময় হতবিহ্বল হয়ে চোখ ছিটকে কোটর থেকে বের হয়ে আসতে চাইল। অনেকটা সময় লাগলো ব্যাপারটা মাথায় গেঁথে নিতে। স্তম্ভিত হয়ে তাকিয়ে থেকে বর্ধিত নিঃশ্বাস ফেলে অবশেষে উচ্চারণ করল, তার মানে সেই চিঠিটাও? জাবির ঠোঁট কামড়ে আমার চোখ বন্ধ করে রিল্যাক্সে শুয়ে রইল। রূপের সমস্ত শরীর শিরশির করে উঠল। সে যেখানে রাফিন ভেবে খুশি হচ্ছিল, অথচ সেটা কিনা জাবির ছিল। জাবিরা তো স্পর্ধা হলো কিভাবে ওকে ছোঁয়ার, তাও গালে চুমু। অর্থাৎ জাবির তখন থেকে ওর প্রতি আসক্ত। রূপের স্পষ্টভাবে মনে পড়ে গেল প্রেমময় আবেগে ভর্তি সেই চিঠির প্রতিটি অক্ষর। রূপবতী, হৃদয় হরিণী, এটা কি করলে? শাড়ি পরে আমাকে নির্মমভাবে আহত করার এত আকাঙ্ক্ষা তোমার? আগে জানলে সেফটিওয়্যার পরে নিতাম, চোখ ও হৃদয় উভয় সুস্থতার লক্ষ্যে। ইচ্ছে হলে বিশ্বাস করতে পারো, তোমাকে এই শাড়িতে দেখে মাথা বহন বহন করছে আমার প্রবল বেগে। ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে বিঘ্ন ঘটছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্ট্রোক করে হসপিটালাইজড হওয়ার আগেই করোনা করে বাঁচিয়ে নাও এই নিরীহ প্রেমিককে। ছাদে আসো রাইট নাও। ইতি, তোমার প্রেমে উদ্ভ্রান্ত প্রেমিক। সব অফারে চোখের সামনে স্পষ্ট জলজলে, কারণ চিঠিটা যে এর পরেও কতবার পড়েছে রূপ তার হিসাব নেই। এখনও রাখা আছে আগের জায়গাতেই। রাফিনের প্রতারণার পরও নিজের আবেগের অংশ ভেবে তা ফেলেনি। আজ ভাবছে, তাহলে রাফিন নয় বরং জাবিরে ভালোবাসার বহিঃপ্রকাশের প্রেমে পড়েছিল। হ্যাঁ, সেই চিঠির প্রতিটি বাক্যে প্রেমে পড়া মানেই তো চিঠির লেখকেরই প্রেমে পড়া। ও ঘুট! ওহ খোদা! রূপ আর ভাবতে পারছে না। এত বড় প্রতারণা ও এতদিন ভালোবেসে হৃদয়ে লালন করে এসেছি ভাবতেই হৃদস্পন্দন বেড়ে একাকার হল। তার সাথে রাগে দুঃখে কান্না চলে আসার উপক্রম প্রায়। ফুস করে নিঃশ্বাস ফেলে ধাক্কা দিয়ে জাবিরকে সরিয়ে দিল নিজের পা থেকে। ধাক্কা খেয়ে জাবির উপুর হয়ে গেল নিজ ইচ্ছায়। এরপর আর উঠল না, চুপচাপ ঘুমিয়ে গেল সেইভাবে। তার সত্যি মাথায় প্রচণ্ড ব্যথা। জাবিরে ঘুমন্ত চেহারে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর রূপের মাথায় হুট করে একদম বিপরীত একটা ভাবনা এলো। তা হচ্ছে, জীবনে প্রথম চুমু, প্রথম কোনো পুরুষের ছোঁয়াটা যে রাফিনের মতো প্রতারকের কাছ থেকে পায়নি, ব্যাপারটা এতক্ষণে মাথায় আসতে অবচেতন মনটা হঠাৎ রাগ কমিয়ে কেমন নিস্তেজ হয়ে গেল ওর। যাকে স্বামী হিসেবে পেয়েছে, প্রথম ছোঁয়াটাও তার কাছ থেকেই গ্রহণ করেছিল। এইটুকু ভেবে কিছুটা হলেও স্বস্তি পেল নির্বোধ মন। রূপ কিছুক্ষণ বসে থেকে জাবিরের নড়াচড়া না পেয়ে ডাকল। যখন দেখল সে ঘুমিয়ে পড়েছে, ভাবল খাবার তো খাওয়া হলো না। রূপ আবার ডাকল, এখানে ঘুমালেন কেন? যান, নিজের বরাদ্দিকৃত ঘরে গিয়ে ঘুমান। জাবির নড়ে চড়ে আরেকটু উপরে উঠল বিছানায়। জাগল না, চিতও হল না। রূপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত মুখে বসল কাউচে। আজ মনে হয় ওকে এখানেই ঘুমাতে হবে। মনে আছে, রিসর্টের কটেজে একটা বেড থাকায় দুজন একসাথে ঘুমিয়েছিল, তবে মাঝখানে দুটো বালিশ রেখেছিল রূপ। সকালে ঘুম ভেঙে দেখে কখন সেগুলো ফ্লোরে ফেলে আরামসে ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে জাবির। কাজটা যে সে ইচ্ছাকৃতভাবেই করেছে, সেটা বুঝতে মোটেও কষ্ট হয়নি ওর। রূপের জাবিরের সাথে কথা বলা হলো না পরের 2 দিনও। সে ভীষণ ব্যস্ত, বাড়িতেই পাওয়া যায় না। তাছাড়া রূপেরও পরীক্ষা এগিয়ে আসা, পড়াশোনার সময় কেটে যাচ্ছে। এদিকে বাড়িতে হই লেগে আছে একটা। এঙ্গেজমেন্টের তারিখটা এখন পরে তখন পরে অবস্থা।
এদিকে শর্মী রূপকে অতিষ্ঠ করে ফেলছে। রূপকে বুদ্ধি দিল রাজিয়া বেগমের কাছে অনুরোধ করার। শর্মী রাজি তো হচ্ছেই না, রূপকেও নিষেধ করল জাবির ছাড়া অন্য কাউকে বলতে। রূপ আজও শর্মীর ঘরে বসে সেই ব্যাপারেই আলাপ করছিল, কিভাবে কি করা যায় তা নিয়ে বিশদ চিন্তাভাবনা দরকার। শর্মী রূপের সাথে কিছুক্ষণ কথাবার্তা পর এক পর্যায়ে খপ করে রূপের হাত দুটো মুঠোতে নিয়ে করুণ মুখে বলে ফেলল, আমি একজনকে ভালোবাসি ভাবি। ভালোবাসা টাসা এখনও তেমন নয়, পছন্দ করি দুজনকে। কথাটা বলে শর্মী প্রায় কেঁদে ফেল রূপক্রম। কথাটাও হয়তো কখনই ফাঁস করতে চায়নি। রূপ চমকে ওঠার পরিবর্তে ফিক করে হেসে ফেলল, উচ্ছ্বল্ল চিত্তে বলল, সিরিয়াসলি? বিশ্বাস হচ্ছে না আমার। শর্মী অসহায় চোখে তাকিয়ে রইল, চোখ থেকে ঝরে পড়ছে অজস্র কাকুতি। রূপ একটু সিরিয়াস হয়ে গলা ঝেড়ে শুধাল, কে সে? চিনি আমরা? শর্মী ভ্রু ভূতা করে জানালো, শুধু তুমিই চিনো। আমি? কি সৌভাগ্য আমার! তাই এবার নামটা শুনিয়ে ধন্য করো কান দুটো আমার। শর্মী চুপ করে রইল, ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি আবার উল্টাপাল্টা ভেবো না প্লিজ। আরে বলোই না। শর্মী আমতা আমতা করে বলল, চৈতিয়াপুর ভাই। রূপের মাথায় যেন ছোটখাটো একটা বোমা বিস্ফোরণ হল, চোখ ছিটকে বেরিয়ে আসবে যেন। চৈতির ভাইয়ের সাথে শর্মীর জন্য সুপারিশ করলে জাবির আগে রূপকে খুন করবে, তারপর শর্মীকে থাপড়িয়ে নাম ঠিকানা ভুলিয়ে দেশান্তর করে দেবে। রূপ কোনো রকমে জিজ্ঞেস করল, সাদাফ ভাইয়া? শর্মী চোখ দুটো খিচে আস্তে করে ওপর নিচ মাথা নাড়ল। রূপ নিজেও চোখ দুটো বন্ধ করে ফেলল, মনে হচ্ছে হতাশায় ও নিজেই কেঁদে ফেলবে। তেমনি স্বরে জিজ্ঞেস করল, তার সাথে তোমার কি করে কি মানে? পয়লা বৈশাখে সেদিন যখন পার্কের বাইরে চৈতিয়াপুকে নিতে এলো, তখন প্রথম দেখা। তারপর সেদিন তোমার সাথে চৈতিয়াপুর বার্থডেতে গেলাম, তখন থেকে পরিচয়। এটুকু বলে শর্মী একটু থেমে আবার অধৈর্য ভঙ্গিতে বলল, এর বেশি বিশ্লেষণ করতে পারব না ভাবি। এসব এখন কাউকে বলার প্রয়োজন নেই, শুধু বিয়েটা আপাতত ভেস্তে দাও প্লিজ। শর্মীর করুণ মিনতিতে রূপের অবস্থা বেগতিক হয়ে গেল। এমন দোটানায় পড়ল যে ভাবতেও পারছে না কিছু। ওর কি শর্মীকে নিষেধ করা উচিত সাদাফের সাথে রিলেশন করতে? ভবিষ্যতে কখনো জাবির জানতে পারলে মেরেই ফেলবে। যে লোক একসময় রূপের প্রতি আগ্রহী ছিল, সে এখন একই বাড়ির আরেক মেয়েকে ভালোবাসছে। বিষয়টা রূপের কাছে ভীষণ দুঃসহ লাগল। তারপর আবার নিজের কথাও ভাবল, ওর নিজেরই তো এরকমই অবস্থা। একজনকে ভালোবেসে এখন বউ হয়ে বসে আছে একই বাড়ির অন্যজনের। দুনিয়াটা এত ঝঞ্ঝাটময় কেন? ত্যাক্ত লাগল রূপের সবকিছু। অপ্রকৃতস্থ পায়ে রুমে আসল ও। আজ শুক্রবার, যদিও ইদানিং শুক্রবারেও জাবির অবসর থাকতে পারে না, তবে আজ মনে হচ্ছে কাজের প্রেশার নিয়ন্ত্রণে এসেছে। তবে আজ বাড়িতে থাকলেও ঘরে বসেই একটানা কাজ করে চলেছে। আসলে কোম্পানির গঠনের মূল পর্যায়কাল চলছে তো, সেই জন্য এত বেশি ফোকাসড থাকতে হচ্ছে। জাবির পিসি টেবিলে বসে ল্যাপটপে খটাখট আঙুল চালিয়ে যাচ্ছে। রূপ আস্তে করে গিয়ে তার পাশে বিছানায় বসল। জাবির টের পেলেও ফিরে তাকাল না। রূপ একটু ইতস্তত করে সরাসরি প্রসঙ্গ অবতারণা করল। কোনরূপ ভূমিকার ভনিতায় না গিয়ে বলল, শুনুন, শর্মীর এখন বিয়ে করার ইচ্ছে নেই। জাবির কাজের মধ্যেই সাথে সাথে উত্তর দিল, ইচ্ছে না থাকলে করবে না। রূপ একটু থমকাল। জাবির এত সহজে মেনে নিল? ওকে অবাক করে জাবির আবার বলল, ইচ্ছের বিরুদ্ধে কেউ বিয়ে দেবে না, জানিয়ে দিস। কথাটা শুনে এই প্রথম জাবিরের প্রতি খুব কৃতজ্ঞতা কাজ করল রূপের মনে। সন্তুষ্ট হল জাবিরের সহজ স্বাভাবিক মনোভাবে। কিন্তু পরক্ষণেই আবার মনটা খারাপ হয়ে গেল এইভাবে, রূপকে বিয়ে করার সময় এই মনোভাব কোথায় ছিল তার? ওকে তো ঠিকই ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করল। রূপ বিড়বিড় করে বলল, যত সিন্ডিকেট সব আমার বেলায়। সাথে সাথেই জাবির উত্তর দিল, ছেলেটাও যদি আমার মতো আকাঙ্ক্ষিত মানুষকে বিয়ে করার জন্য উত্তাল হতো, তবে বিয়ে এখানেই করতে বাধ্য করতাম শর্মীকে। কিন্তু আগ্রহটা ছেলের নয়, তার পরিবারের। সুতরাং এখানে আমি বিয়ে দেওয়ার মতো অতি উৎসাহর কিছু দেখছি না। জাবির কথাগুলো বলেছে কাজের অত থেকেই। চোখ তার তখনও সাদা স্ক্রিনে। রূপ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বিরক্তিতে মুখ কুচকে বলল, মাঝে মাঝে ভাবলে আমার এত গা চিরচির করে যে আমি আপনাকে ছোট থেকে দেখে এসেছি ফ্রেন্ডের নজরে, তারপর দেখলাম ভাইয়ের নজরে, আর আপনি আমাকে সবসময় দেখে এসেছেন ওইসব নজরে। ছি! জাবিরও সাথে সাথে বলল, ছিফ, কি লজ্জাজনক বিষয়, তাই না? জাবিরের টিটকারি কথায় রূপ চোখ রাঙিয়ে তাকাল। জাবির সেদিকে পাত্তা না দিয়ে স্ক্রিনে আবদ্ধ চোখে নির্বিকার গলায় বলল, হ্যাঁ দেখেছি ওইসব নজরে, উইদাউট ড্রেসেও ভেবেছি। সো কি করতে পারবি তুই? লজ্জায় রাগে কান দুটো গরম হয়ে গেল রূপের। চোখ দুটো খিচে বন্ধ করে মুখ ঝামটা দিয়ে সরিয়ে নিল ও।
দাঁত কিরমিরিয়ে মুখে উচ্চারণ করল, ছি, কি অশ্লীল, জঘন্য লোক। অশ্লীলতার দেখালামটা কি? অভিযোগা ছাড়াই অভিযোগ করে ফেললি? ব্যাপারটা অজ্ঞটার সামিল। আর একজন দায়িত্ববান স্বামী হিসেবে নিজের বউকে এসব ব্যাপারে অজ্ঞ রাখলে দিন শেষে বদনাম আর ধিক্কারটা আমার ভাগেই পড়বে। লোকে বলবে, ছি জাবির, করলি কি এতদিনে? কিসের পুরুষ হলি? বউকে এখনো অশ্লীলতার চাপটারের হাতে খড়ি দিতে পারলি না? এই লজ্জা আমি তোর আঁচলে মুখ লুকিয়েও ঢাকতে পারবো না, জানেমান। সো চল, এখনই এক রাউন্ড প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যাক। জাবির বুঝল চুমু খাওয়ার কিটটা আবার মাথায় ঠোকরাতে শুরু করেছে জাবিরের। নিজের উদ্দেশ্য সিদ্ধ না করা পর্যন্ত সে সুস্থির হবে না। জাবিরকে চুমুক দ্বীপে তাকাতে দেখে রূপ দ্রুত বসা থেকে উঠে দাঁড়াল। চোখের পলকে জাবিরও উঠে ধুয়ে ফেলল ওকে। বলল, শান্তিতে কাজ করছিলাম, তোর সহ্য হচ্ছিল না। নিজেই এসে ছোবল খেতে চাচ্ছিস আর রিয়্যাক্ট করলেই অশ্লীল হইস। জাবিরকে মুখ নামাতে দেখে রূপ দুই হাতে নিজের ঠোঁট চেপে ধরল। জাবির চোখ ছোট করে কটমাট করে চেয়ে বলল, হাত সরা, নইলে বিছানায় ফেলে চেপে ধরলে আমাকে দোষারোপ করতে পারবি না। রূপ এক হাতে মুখ চেপে রাখে, অন্য হাতে জাবিরের বুকে ধাক্কা দিল। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, নাড়াতে পারল না এক চুলও। শক্তপোক্ত দেহের পুরুষালী বুকে যেন সেই আঘাত নিতান্ত টোকার মতোই মনে হল। জাবি রূপের পিছনে দেওয়ালে এক হাত ছেঁকিয়ে অন্য হাত পকেটে গুজল। কপাল কুচকে বলল, আই নিউ ইট। আমি জানতাম অধিকার পাওয়ার পরেও আমার হক আদায় করবি না তুই। ভুল হয়েছে, মারাত্মক ভুল। কাবিনের কাগজে দেনমোহরের পাশে চুমুর বিষয়টাও বিশদভাবে উল্লেখ করার প্রয়োজন ছিল। দেনমোহর পরিশোধ যেমন আবশ্যক, তেমনি চুমুটাও বাধ্যতামূলকের তালিকায় তোলা উচিত ছিল। কি করে এই ভুলটা করলাম? শেট। রূপ কটমাট করে তাকিয়ে মুখ ভেঙচাল। বের হতে চাইল জাবিরের হাতের বেষ্টনী থেকে। সেটা জাবির হতে দেবে এমনটা ভাবাও মহাভুল। সে আরও ঘনিষ্ঠ হয়ে দুই হাতে বেষ্টনী তৈরি করল শক্ত একটা। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে রূপের হাতটা হ্যাচকা টানে সরিয়ে ঠাস করে চুমু খেয়ে নিল তৎক্ষণাৎ। রূপ হতভম্ব হয়ে চাইতেই শয়তানি হাসে সে বলল, তোর বিড়ালের মতো হাত সরিয়ে চুমু খাওয়া আমার বাঁ হাতের কনি আঙুলের কাজ। আমি নিতান্ত ভদ্র ছেলে বলে এতক্ষণ অনুরোধ করলাম, বাট তুই অনুরোধের যোগ্য না, ভালো কথার মেয়ে না। তোকে কথা শোনানো উচিত চড়িয়ে থাপড়িয়ে। জাবির কুটিল হেসে আবার রূপের মুখের দিকে এগিয়ে গেল, কিন্তু আচমকা বিকট এক চিৎকারে মাঝপথেই থেমে যেতে হলো তাকে। দুজনই চট করে ঘুরে দাঁড়িয়ে দেখল ঋতুর মা চোখ চেপে দাঁড়িয়ে আছেন দরজায়, হাতে তার ঝাড়ু। সে কিড়মিড়িয়ে চেঁচালো, ই আল্লাহ, আপনারা দরজা লাগান না কেন ভাইজান? বলেই সে আর দাঁড়াল না, এক দৌড়ে পগার পার হল। এদিকে লজ্জায় অস্বস্তিতে রূপের কেঁদে ফেলার মতো অবস্থা, অথচ জাবির নির্বিকার। লাজ লজ্জার টিকিও নেই তার মধ্যে। সে দাঁত বের করে শয়তানি হাসে রূপের দিকে ফিরতে ফিরতে বলল, কি করে যে বলি ঋতুর মা, দরজা লাগিয়ে কার্যসিদ্ধির বেলায় বড় অভাগা আমি। জাবিরের কথার অসভ্য ভাবার্থ ধরতে পেরে রূপের গা কেঁপে উঠল অস্বস্তিতে। মুখটা হাঁ হয়ে গেল। পরক্ষণে দুই হাতে চেপে ধরল হাঁ হওয়া মুখটা। অস্বস্তিতে কিরমিরিয়ে উঠে ভাবল, ছি, এ তো খারাপ কথা কেউ এত সহজে বলতে পারে? কি অসভ্য বেয়াদব। জাবির রূপের ভাবভঙ্গিমা দেখে গা জ্বালা হাসি দিয়ে চট করে আরেকটা চুমো খেল ওর ফোলা গালে। তারপর পিসি টেবিলে গিয়ে বসল আবার। মুহকে রাগে দুঃখে রূপের চোখে পানি টলমল করল। ক্ষোভ না কমিয়ে তেজস্বী গলায় প্রতিবাদ করল, আপনি এই অবস্থায় বারবার আমাকে হেনস্থ করতে পারেন না জাবির ভাইয়া। কোন অবস্থায়? আপনি জানেন না আমার মনের মানসিক অবস্থা কত খারাপ ছিল? সেটা আমাকে কাটিয়ে উঠতে দিচ্ছেন না। স্বইচ্ছা একটা চুমু খাও, দেখবি তরতর করে মনের অবস্থার উন্নতি হচ্ছে। রূপ হতাশ হয়ে কটমাট করে চেয়ে বলল, আমার সিচুয়েশন নিয়ে আপনি সবসময় ফাজলামি করে বেড়াতে পারেন না। আমার আবেগ অনুভূতি কি আপনার কাছে খেলা মনে হয়, অমূলক মনে হয়? জাবির ভাবলে স্বরে উত্তর দিল, তেমনটাই। তোর মাথায় একগাডা ছাইপাশ ঘুরে বেড়াবে, আর আমি সেটাকে মহামূল্যবানের মতো যত্ন করে লালন পালন করতে দেব? এইসব ভংচং ভুলে এবার সংসারে মনোযোগ দে, নইলে তোর কপালে খারাপই আছে। জাবির মুখ ঘুরিয়ে নিতেই রূপ পিছন থেকে থমথমে গলায় বলল, এসবের জন্যই বিয়ে করেছেন রাইনা? নিজের উদ্দেশ্য তো হাসিল করে নিয়েছেন ভালোভাবেই। বলেছিলেন আমাকে কিচ্ছুতে ফোর্স করবেন না, স্বাভাবিক হতে সময় দেবেন। কেন দিয়েছিলেন এই মিথ্যা প্রতিশ্রুতি? জাবির ঘুরে তাকালো আবার। প্রতিশ্রুতি সত্যই ছিল, সময় আমি দিয়েও ছিলাম। সেই সময় টেনে টেনে কি তুই কেয়ামত পর্যন্ত নিয়ে যাবি? সময় একদিন শেষ হতেই হবে। সুতরাং এখন থেকে সামলাতে চেষ্টা কর, পজিটিভলি চিন্তাভাবনা কর। জাবির কাজে আবার মনোযোগী হবার চেষ্টা করে ধমকে উঠল, যা, এবার বের হতো রুম থেকে। এমন ধমকে সুর শুনে রূপের মাথায় আরও রক্ত চাপল। এক্সকিউজ মি, বিয়ে করে অধিকার সহ এসেছি এই রুমে। অর্ধেক নয় বরং বেশ অর্ধেকই আমার, কারণ রুমের দেখাশোনাও আমি করি। আপনি কোন সাহসে আমাকে বের হতে বললেন? হাউ ডেয়ার ইউ? জাবির সশব্দে নিঃশ্বাস ফেলে ঘুরে বলল, ভেবে বল আরেকবার। ডিস্ট্রাক্টেড হয়ে কিছু করতে ইচ্ছা হলে তখন চাইলেও বের হতে দেব না। রূপ আতকে উঠল। জাবির আবার বলল, মে আই মিসবিহেভ অ্যাগেন?
রূপ রাগে উন্মাদ হয়ে বিদ্যুতের বেগে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ২৯ লেখিকা মেহেরুন্নিসা মিমি। কিছুদিন ধরেই বৃষ্টি ও মেঘের খেলা চলছে আবহাওয়া জুড়ে। রূপ পড়ছিল, এমন সময় বারান্দা ছাপিয়ে ঝড়ো হাওয়া গায়ে লাগতেই ওর হঠাৎ মনে পড়ল বিকেলে ক্লাস থেকে এসে গোসল করে কাপড় দিয়েছিল ছাদে। ততক্ষণে বিকেলের শেষ ভাগ হওয়ায় অন্যান্যদের কাপড় নামিয়ে আনা হয়ে গেছিল। নিজেরটা রাতে তুলে আনবে বলে তো ভুলেই গেছে ও। এখন তাই ছুটল ছাদের উদ্দেশ্যে। জাবিরের রুমের পাশেই ছাদের সিঁড়ি, তাই দেরি হল না পৌঁছতে। খোলা পরিবেশে প্রবেশ করে রূপ রেলিংয়ের কিনারে এগিয়ে গেল। ভাবল একটু হাওয়া খাওয়া যাক, তারপর কাপড় নিয়ে নেমে যাবে। ও আনন্দচিত্তে ফুরফুরে পরিবেশটা বেশ উপভোগ করছিল। হঠাৎ করে ভূতের মতো কেউ একজন নিঃশব্দে এসে পিছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ওকে। প্রথমে ভয় পেলেও সাথে সাথেই মনে পড়ল এই ভূত ওর চিরপরিচিত। প্রতিবারের মতোই রূপ ছটফট করে ছুটতে চাইল। জাবির কিছুক্ষণ সেটা সহ্য করে একসময় বিরক্ত কণ্ঠে বলল, তুই কি থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার? তোর কোনো ফিলিংস নেই? আমি ক্লোজ হলে ফিলিংসের অনলে দগ্ধ হয়ে কাছে টেনে নেওয়ার কথা আমাকে, অথচ ধরলেই ঠেলাঠেলি শুরু করিস কেন? লেট মি ডু হোয়াট আই ওয়ান্ট। এসব উদ্ভাট কথায় কান্না দিয়ে রূপ বলল, সরুন প্লিজ। জাবির সত্যি সত্যি ছেড়ে দাঁড়াল রূপকে। শান্ত শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল রূপের মুখে। রূপ কিছুক্ষণ তাকিয়ে থেকে আর নজর ধরে রাখতে পারল না এই ধারালো দৃষ্টিতে। বেশ কিছু সময় পর আবার তাকিয়ে দেখল পকেটে হাত রেখে স্ট্রেট দাঁড়িয়ে থেকে এখনও ওকেই দেখছে জাবির। চোখে কোনো অভিযোগ নেই, কামুকতা নেই, কেমন শীতল প্রশ্রয়ের চাহনি, যেন প্রিয়সীর প্রতিটি অন্যায় আচরণও তার কাছে মৌকুফ। রূপ মুখ সরিয়ে স্বর কিছুটা নামিয়ে বলল, তাকিয়ে আছেন কেন? জাবির ভ্রুকুচকে হালকা ভাইজে প্রশ্ন করল। তাকাতেও পারবো না? নো। দুপা এগিয়ে আসলো জাবির। পিছনের রেলিংয়ে দুই হাত রেখে মাঝে আটকে ফেলল রূপকে। রূপ চমকে উঠে হেলে পড়ল পিছনে, নয়তো জাবিরের মুখটা ছুঁয়ে যাবে ওর গাল। এত কাছে আসায় রূপের গায়ের মাদকীয় গ্রানে জাবির বেসামাল হচ্ছিল আবার। প্রলম্বিত শ্বাস টেনে সুবাসটা বুকে ভরে হাসকিটনে বলল, ক্লিয়ারলি বল না। আমি তাকালে তোর হার্ট বিটিং ফাস্ট হয়ে যায়, নিঃশ্বাস থেমে যায়, শরীরের স্নায়ুতে বিবশতা চেপে ধরে। রূপ একটা ঢোক গিলল। পিছনের রেলিংয়ে হাত রেখে চোখ ছোট করে বলল, আপনার মাথা। জাবিরের কানে পৌঁছল না রূপের উচ্চরিত শব্দ। সে আবেশিত চোখে এক হাত উঠাল রূপের ঘাড় বরাবর। ঘাড় থেকে চুল সরিয়ে মাথাটা টেনে নিজের দিকে আনল। নাক চেপে ধরল ঘাড় আর গলার মাঝামাঝিতে। বন্দি চড়ুইয়ের মতো ছটফট করে উঠল রূপ। জাবিরের বুকে হাত চেপে সরাতে চাইলে জাবির মুখ উঠে অতিষ্ঠ ভঙ্গিতে অভিযোগ করল, তুই কি আমাকে জীবনে বাপ হতে দিবি না? এতে তো লোকে তোর উপরেই আঙুল তুলবে। ধরলেই বিচ্ছুর মতো মোচড়ামোচড়ি শুরু করিস কেন? লেট মি ডু হোয়াট আই ওয়ান্ট। রূপ আরও জোরে ধাক্কা মেরে বিরক্ত হয়ে বলল, আপনার যখন তখন এইসব ডেসপারেসি ভালো লাগে না, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে এইসব একদম অনুচিত কাজ। আই নিড সাম মোর টাইম। জাবির একটু তাকিয়ে থেকে ধমকের স্বরে বলল, আমার বউকে আমি যখন ইচ্ছা ছোব, ধরব, চুমু হাব। এটা তুই কোনো আইনেই অপরাধ বলে প্রমাণ করতে পারবি না। রূপ কঠিন গলায় বলল, আমার প্রচুর রাগ লাগছে। জাবির এবার পুরোপুরি ছেড়ে দাঁড়িয়ে বলল, ভালোবাসলেও রাগ লাগতে পারে, সেটা একমাত্র তোর মতো ইডিয়টের পক্ষেই সম্ভব। রূপ চোখ ছোট করে বলল, সিরিয়াসলি? ইজ দিস কল ভালোবাসা? যখন তখন চিপকে পড়েন, বোকা বানিয়ে ঠাস করে চুমু খেয়ে ফেলেন, এইসবকে কি সত্যি ভালোবাসা বলে? কখনো যদি চিপকানো আর চুমু খাওয়া বন্ধ করে দিই, সেদিন বুঝবি ভালোবাসাটা মূলত কি। তখন যেন আবার তরপাস না আমার একটা চুমু একটু জড়িয়ে ধরার জন্য। কথাটা বলে জাবির একনিষ্ঠ চাহনিতে তাকিয়ে রইল। চোখে কোনো আক্রোশ নেই। এদিকে বোকার মতো দাঁড়িয়ে থেকে রূপ ভাবল, চুমুর জন্য কেউ তরপায়? পাগল লোক একটা। এর জড়িয়ে ধরার জন্য নাকি আমি তরপাবো? একটু দূরে থাকলে বরং রাক্ষা পেতাম। রূপ দীর্ঘশ্বাস ফেলে খানিকক্ষণ নীরবতার পর হঠাৎ বিস্ময়কর এক প্রশ্ন করল, আচ্ছা, এই যে এত ভালোবাসার দাবি করেন, মনে করুন আমি যদি আপনার কাছ থেকে হারিয়ে যাই বা ধরুন মরে যাই, তাহলে আপনি কি করবেন? দয়া করে সিনেমার ডায়লগ দেবেন না যে দুনিয়া ধ্বংস করে ফেলব। দুনিয়া ধ্বংস করব কেন? দুনিয়া কি দোষ করল? দোষ যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে আমার নির্বোধ হৃদয়ে, যে নিজের সর্বস্ব ত্যাগ করে ভালোবেসেছে এমন এক বোকা রমণীকে, যে সারাক্ষণ পাশে থেকেও উপলব্ধি করতে পারেনি আমার অনুভূতির দহন। ধ্বংস হলে আমার এ অবাধ্য হৃদয়েই হওয়া উচিত। বিধ্বংসী এই শব্দটা শুনে আর জাবিরের কথা বুঝতে পেরে আতকে উঠল রূপ। কত সহজ করেই না বলল এই কঠিন কথাগুলো। রূপ অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে জাবির ততক্ষণে চলেও গেল।
জামা কাপড় নামিয়ে রুমে গিয়ে দেখল জাবির নেই। বারান্দা দিয়ে উকিঝুঁকি করে দেখল সে সেখানে সিগারেট খাচ্ছে। সবসময় খায় না, যখন মন মস্তিষ্ক উত্তপ্ত থাকে তখনই শুধু খায়। রূপ সেখান থেকে ফিরে এসে আয়নার সামনে বসে মাথায় হোমমেড তেল দিচ্ছিল। ওর ফোনে বেজে চলেছে ফ্রেঞ্চ মন্টানার আনফরগেটেবল গানটি। এমন সময় জাবির রুমে আসলো। এসেই চোখ মুখ কুচকে তোলে বলল, কি লাগাচ্ছিস সেসব? মেথির কড়া গন্ধে রুমে থাকা যাচ্ছে না। রূপের ভাবলেশীন প্রত্যুত্তর এলো, না থাকা গেলে চলে যান। জাবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, খুব কথা বলছিস ইদানিং। রূপ আগের মতোই স্বরে বলল, আপনার সাথে থেকেই শিখেছি। শিখেছি? সিরিয়াসলি? আমার সাথে থাকলি কবে? স্বপ্নে? আমি কিছু ফিল করলাম না কেন? রূপ তেল দেওয়া থামিয়ে আয়নার ভিরত দিয়ে দেখে কটমট করে চাইল। দাঁত পিষে বলল, সাথে থাকা বলতে আপনার সঙ্গ বুঝুয়েছি। তারপর আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলল, জীবনেও ভালো হবে। না হয়ে এত ভালো আমি? তাহলে চিন্তা কর, ভালো হলে কি লেভেলের ভালো হতাম। রূপ চোখ কুচকে তাকিয়ে বলল, পাগল কোথাকার। সবসময় রাগটা নাকের ডগায় বসে থাকে কেন তোর? তাও শুধুমাত্র আমার বেলাতেই? ব্যাপারটা মূলত কি বলতো? দাওয়ালে হেলান দিয়ে বুকের উপর হাত গুজে সুচালো দৃষ্টিতে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করেছে জাবির। যিনি যে ২৪ ঘন্টা উত্তপ্ত মেজাজে থাকে, সে কিনা অন্যকে জিজ্ঞেস করছে এই কথা। এটা ভেবে রূপ ভ্রুকুচকে তাকালো তার দিকে। যদিও এটা একমাত্র অন্যদের বেলায় এই প্রযোজ্য। রূপের বেলায় উত্তপ্ত মেজাজের পরিবর্তে বরং মেজাজ হয়ে থাকে উত্তাল। ওকে চোখের সামনে দেখলেই তার শয়তানি যেন ঘুরতে থাকে প্রতিটি রক্তকণিকার ভিতরও। আর সেটাই আরও একবার প্রমাণ করার প্রয়াসে রূপকে টাস্কি খাইয়ে জাবির ফিচেল গলায় বলে উঠল, এ রাগ কি আমাকে দেবর বানাতে পারিস নাই বলে? বানাতে চেয়েছিলি দেবর, হয়ে গেলাম জামাই। হতে গিয়েও না হওয়া দেবর যখন স্বামী, একটা ফিল্ম হলে মন্দ হয় না কি বলিস তো? রূপের মুখটা নিমিষেই হাঁ হয়ে গেল। এসব কথাও কেউ বলতে পারে? ও চাইছে রাফিনকে আজন্মের জন্য ভুলে যেতে, আর জাবির কিনা রাফিনকে নিয়ে ওকে পোচাচ্ছে। এই লোকটার ফাজলামিতে তিরক্ত করা স্বভাবটা রূপের এখন নিত্য খাবার দাবারের মতো নিয়মিত মনে হয়। রোজ রোজ ওকে রাগিয়ে বা বিরক্ত করে জ্বালাতে না পারলে জাবিরের যেন পূর্ব দিগন্তে সূর্য ওঠে না, চন্দ্রও ওঠে না, অর্থাৎ দিন রাত কিছুই কাটতে চায় না যেন তার। রূপ ভ্রু দুটো সরল করে শীতল দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে চেষ্টা করল, একটু আগে ছাদের ওপর কত সিরিয়াস ছিল লোকটা, এরই মধ্যে সব রাগটাক ভুলে চিল হয়ে গেল। কিভাবে পারে? জাবির এক প্রশ্রয় যদি রূপ উপলব্ধি করতে পারত, তাহলে আজই হয়তো প্রেমে পড়ত তার। প্রতিটি অন্যায় কাজ, অন্যায় আবদার কিভাবে সয়ে নেয় জাবির, তা রূপ আজও নিরীক্ষণ করে ভাবেনি। রূপ রাগটা গিলার চেষ্টা করে স্বাভাবিক স্বরেই বলল, আপনাকে জ্বালিয়ে কি মজা পান আপনি? আমাকে জ্বালিয়ে যে মজা পেতি তুই। কখন জ্বালিয়েছি আপনাকে? চোখের সামনে নিজের জিনিস অন্যের জন্য হাপিত্যেশ করলে অনুভূতিটা কেমন হয় জানিস? রূপ সমান্তরাল কপালটা আবার কুচকে ফেলে অধৈর্য ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনার কবে ছিলাম আমি? তখন কেউ বলেছিল আপনি আমার? আমি বলেছিলাম? রূপকে অবাক করে বা দুঃসহ রাগে রাগিয়ে জাবির মুচকি হাসল, পায়ের উপর এক পা তুলে আয়েসিভাবে বসে তরল স্বরে বলল, এই পৃথিবীর আলোতে চোখ মেলার বহু আগে থেকে আপনি আমার নামে রেজিস্টার্ড ছিলেন ম্যাডাম। বিয়ে হয়ে যাওয়ার পরও ব্যাপারটা বুঝেননি? কবে একটু বুদ্ধি হবে? রূপ কপাল আবার সমান্তরাল করে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। নিঃশ্বাসটা হঠাৎ ঘন হয়ে গেল যখন বুঝতে পারল জাবিরের বুকতুবে কোনো প্রকার ভুল নেই, সংশয় নেই, এক চিমটি অবিশ্বাসের সুযোগ নেই। সে যা বলেছে চিরন্তন সত্য ও সঠিক কথাই বলেছে। পৃথিবীতে নরনারীর প্রতিটি জোড়াই তো পৃথিবীর সূচনারও বহুপূর্বে নির্ধারিত করা। রূপ ভারী একটা নিঃশ্বাস টেনে এক ধ্যানে আত্মহারিয়ে তাকিয়েই রইল। জাবিরের চিন্তাভাবনা এত সূক্ষ্ম পর্যায়ের, আজ নতুন করে আবার জানল ও। সে এত সূক্ষ্ম পর্যবেক্ষণে রেখেছিল রূপকে, এটা ভাবলেও রূপের মাথা এলোমেলো হয়। অথচ একবার সামনে এসে তখন বলেনি সে ভালোবাসে ওকে, বরং ওকে ওর গতিতে ওর পথে চলতে দিয়েছে। রূপ ভাবল যদি রাফিনের সাথে ওর বিয়ে হয়ে যেত, তাহলে জাবির কি করত? কথাটা ভাবতেই ধ্যান ভেঙে জাবিরের শান্ত স্নিগ্ধ মুখটার দিকে তাকাল ও। সুদর্শন চোখ দুটোতে রাশি রাশি আবেগ যেন ঝরে পড়ছে, আর তা যে কেবল শুধুই প্রেয়সীর খাতিরেই, সেটার বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র চোখের চাহনিতেই যেন সে নিজের পুরো পৃথিবী বুঝিয়ে দিতে চায় বহুল আকাঙ্ক্ষিত মানুষটিকে। রূপ তড়িৎ আবার ভাবল, না না, এই তো মাত্র জাবির বলল ওর ভবিতব্যে শুরু থেকে শেষ পর্যন্ত কেবল জাবির আর জাবিরই ছিল। তাহলে রাফিনের সাথে বিয়ের তো প্রশ্নও আসে না। তাহলে কেন প্রথম যৌবনের সেই উন্মত্ত অনুভূতির ভুলটুকু এসেছিল জীবনে? কেন সেই অনুভূতি জীবন থেকে অর্থহীন করে দিল ওই কটা বছর? রূপ একটা তপ্ত শ্বাস ফেলে পলক ঝাপটাল সুন্দর নেত্রদয়ের। জাবির এতক্ষণ ওর অভিব্যক্তি, ওর চমকে ওঠা, প্রথমে অবিশ্বাস্য চাহনি, তারপর চেহারার সরলতার ছাপ, সবই তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছিল। বহুক্ষণ পর নীরবতা ভেঙ্গে
স্বভাবসুলভ শয়তানিটা করতে নিজেকে আটকাতে পারল না সে। খানিকটা কপাল কুঁচকে হতাশার ভঙ্গি করে সুন্দর অভিনয় বলল, কারো কারো বুদ্ধি হাঁটুতে থাকলেও তোরটা মেবি টাকনু বা গোড়ালিতে। সেখান থেকে আজীবনও জায়গামতো পৌঁছানো নিশ্চয়তা নেই। রূপ প্রথমে বুঝে উঠল না জাবির কি বলছে, কোন প্রসঙ্গে বলছে। তারপর মনে পড়ল সে একটু আগের কথার খেই ধরেই এই ব্যঙ্গাত্মক কথাটা শুনিয়েছে। রূপ না রেগে বরং হালকা নিঃশ্বাস ফেলে সুরদৃষ্টিতে তাকিয়ে বলল, যেটুকু বুদ্ধি জায়গামতো ছিল আপনার ঘরে আপনার আশেপাশে থেকে সেটাও তরতর করে গোড়ালিতে নেমে যাচ্ছে। রূপ মুখ ঘুরিয়ে আয়নায় নজর দিয়ে চুলের পূর্ণ কাজটা সম্পূর্ণ করে চুল বেঁধে ফেলায় মনোযোগ দিল। এতক্ষণ ফোনে পরপর গান বেঁধেছে, ও সেটা বন্ধ করে দিল এবার। জাবির ওর উত্তর শুনে ঠোঁট টিপে হেসে বলল, শুধু আশেপাশে না থেকে একটু কাছাকাছি ঘেঁষে থাক, একদম আমার গায়ের সাথে ঘেঁষে। যতটা ঘেঁষলে আমার হৃদয় মন দেহের উত্তপ্তটা সহজে অনুভব করা যাবে, তাহলে দেখবি বুদ্ধিশুদ্ধি সব হুড়মুড়িয়ে জায়গামতো চলে আসছে তোর। আর যদি আরও ত্বরান্বিত করতে চাস সেটা, তাহলে চোখ বন্ধ করে নির্দ্বিধায় দুটো চুমু খেতে পারিস আমাকে। শতভাগ নিশ্চয়তা আছে বুদ্ধির ঘট পূর্ণ হবার। রূপ হাসবে না রাখবে বুঝতে পারল না। চুমু খেলে বুদ্ধি হবে দূর থাক, উল্টো জ্ঞান বুদ্ধি হুশ সব লোপ পেয়ে ওর মাথাটাই হ্যাং মেরে যায়। সেটাই লোককে কে বুঝাতে যাবে। রূপকে উপদেশ দেয়া বা অনুরোধ করলেও ওর কর্মের অপেক্ষায় মোটেও রইল না জাবির। কখনো সেই অপেক্ষা করে সে নিজেকে গর্ধ প্রমাণ করেনি, আজ কেন করবে? চুমুর কথাটা উচ্চারিত হবার কারণেই হয়তো একেবারে হঠাৎ করে তার পেয়ে গেল সেই তৃষ্ণা। বুক শুকিয়ে হৃদয় মন সব খাখা করতে লাগল যেন একটা চুমুর পিপাসায়। সামনে জলজান্ত বউ বসে থাকতে তৃষ্ণায় মৃত্যু হবে, এই গাধামি মেনে নেওয়ার মতো নয়। সুতরাং সে নিজেই বসা থেকে উঠে এগুলো রূপের দিকে। রূপের স্লো মোশনের মস্তিষ্কটাও আজ চট করেই ধরে ফেলল জাবিরের মহান উদ্দেশ্য। ও ঝট করে উঠে দাঁড়িয়ে একপাশ থেকে দৌড়ে পালাতে চেষ্টা করল। জাবির সামনে আসার আগেও দরজা দিয়ে ছুটে বের হয়ে গেল ঘর থেকে। জাবিরের কুটিল মস্তিষ্ক ব্যাপারটা সহ্য করতে না পেরে সজোরে রেড সাইরেন বাজাতে শুরু করেছে। রূপকে ছুটতে দেখে সেও চুপচাপ দাঁড়িয়ে রয়নি। দরজা পর্যন্ত পৌঁছেছে রূপের পিছু পিছু। ও ঘর থেকে বের হতেই জাবির পেছন থেকে পেঁচিয়ে ধরে এক প্রকার আলগে আনল ঘরের ভিতরে। ঠাস করে দরজাটা লাগাতেই রূপ চেঁচিয়ে উঠল, প্লিজ ছাড়ুন। ছাড়ার পাত্র জাবির কদাপিও নহে তা রূপ নিজেও জানে। ও সেই জানাশোনাটাকে জাবির মিথ্যা প্রমাণ করতে চায় না বলেই হয়তো না ছেড়ে বরং জড়িয়ে ধরল কঠিন করে। দুপুর পেরিয়ে প্রায় বিকেলের অগ্রভাগ। ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে আশেপাশে রিকশার জন্য নজর দিতেই আকস্মিকভাবে এক জায়গায় চোখ আটকে গেল রূপের। চমকে উঠে অনমন্যেই চৈতির হাত চেপে ধরল। ওর জানা ছিল না আজ জাবির আসবে। ওকে দেখতে পেয়ে বাইকটা এগিয়ে আসে তাদের সামনে থামল জাবির। রূপ অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে জানলেন আমার ক্লাস এই সময় শেষ হবে? তোমার টিচারকে ফোন করে। টিচারকে ফোন করেছে আবার ওকে তুমি ডাকছে? রূপ পরপর দুটো চমক একসাথে ধারণ করতে পারল না ঠিকমতো। বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ওপাশ থেকে চৈতির সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর ভেসে আসার পর চোখ সরাল। চৈতি জাবিরকে জিজ্ঞেস করেছে, কেমন আছেন ভাইয়া? জাবির সুন্দর করে মার্জিত স্বরে জবাব দিল, অতি উত্তম। আপনি কেমন আছেন? চৈতি সেই উত্তর না দিয়ে বরং অবাক হয়ে বলল, ছিছি, আমাকে আপনি বলছেন কেন ভাইয়া? জাবির মুখটা আরও খানিক সরল করে অত্যন্ত তরল গলায় সুবোধ লোকের মতো বলল, আমার প্রথায় বউ ছাড়া পর নারীকে তুমি বলাটা গর্হিত অন্যায়, আর বউয়ের বান্ধবীকে আপনি বলাটা বরং শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আফটার অল আপনি আমার বড় বোনের মতো। একটু আগে রূপের প্রতিক্রিয়ার মতো এবার চৈতীয় চোখ বড় করে হা হয়ে তাকাল। ও হচ্ছে রূপের বয়সী, আর জাবির বলছে তার বড় বোনের মতো। কিন্তু চৈতি এসবে কখনোই রাগ অভিমানের মেয়ে নয়। ও বরং স্বভাবসুলভভাবে ফিক করে হেসে ফেলল। বউয়ের প্রতি জাবিরের উচ্চমাত্রার অনুরাগ দেখে ও ঠোঁট টিপে হেসে ফেলল। হাসি ঠোঁটে বজায় রেখে দুষ্ট গলায় বলল, ধন্যবাদ ছোট ভাই, এত বড় মর্যাদার আসনে আমাকে আসীন করার জন্য। রূপ এতক্ষণ বুকে হাত গুজে শুনছিল ওদের কথোপকথন। চৈতিও আজকে একটু দেখুক ও কেমন বিরল প্রজাতির এক প্রাণীর সাথে বসবাস করে। চৈতির বিস্মিত মুখটা দেখে রূপ নিজেও ঠোঁট টিপে হেসে ফেলেছিল। তাছাড়াও জানে চৈতিকে দেখলেই জাবিরের মনটা তেরাবাঁকা কথা বলার জন্য উন্মুখ হয়ে থাকে। ওকে দেখলে ওর ভাইয়ের কীর্তি মনে পড়ে যে তাই হয়তো আজ ইচ্ছাকৃতই বিব্রত করার কঠিন প্রচেষ্টা। ওদের কথার এই পর্যায়ে জাবিরকে শুনিয়ে চৈতি বলল, বোন তুই চলে যা,
আর 2 মিনিট এর সাথে কথা বললে আমার মতো তোর সুস্থ মস্তিষ্কটা লণ্ডভণ্ড করে দিবে এই লোক। চৈতির এবার হাসি জোরালো পরিমাণ বৃদ্ধি পেল। হাসি চেকে রাখতে গিয়ে অবশেষে সশব্দে গা দুলিয়ে হেসে উঠে নুয়ে পড়ল ও। জাবিরকে উদ্দেশ্য করে বলল, আমার বান্ধবীর মাথাটা একটু কম নষ্ট করবেন প্লিজ। বেচারির বয়স কম, এক্ষুনি ছন্নছাড়া পাগল হয়ে বসে থাকলে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার মুখ আর দেখলে হবে না আপনার। বাই দ্য ওয়ে, ইটস রিয়েলি ভেরি নাইস টু মিট ইউ ছোট ভাইয়া। চৈতির বাচ্চা প্রসঙ্গের কথায় রূপ চমকে উঠেছে। জাবিরের সামনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও বুঝতে পারছে জাবির আবারও তেরা কিছু বলতে উদ্যত হচ্ছে, কিন্তু সেটা হতে না দিয়ে ও তড়িৎঘড়ি বাইকে উঠে বসল। অগত জাবির চুপ করে বাইক স্টার্ট দিতে বাধ্য হল। অথচ তার মুখ নিষ্পিস করছে চৈতিকে এটা বলার জন্য, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আপনাকে আর আপনার ভাইকে না ভাবলেও চলবে আপা। সেটা বলা হলো না বলে নিরাশাজনক শ্বাস ফেলে বাইক চালালো সে। রূপের তড়িঘড়ি উঠে বসতে দেখে বুঝতে পেরেছে ও কথা আর বাড়াতে চায় না, তাই সেও আর ঘাটায়নি। মিনিট কয়েক পেরোনোর পর রূপ খানিকটা ইতস্তততার সাথে জিজ্ঞেস করল, আপনি কি তখন আমাকে ভুল করে তুমি ডাকলেন? জাবির সাথে সাথেই বলল, ভুল করে তুমি ডাকব? আমাকে কি তোর মতো নির্বোধ ভাবিস? তাহলে কেন ডাকলেন হঠাৎ করে? বান্ধবীর সামনে তুই করে ডাকাটা সমীচীন হতো তোর মনে হয়? রূপ ভুরু দুটো উঁচু করে ভীষণ অবাক ও বিগলিত হবার ভান করে বলল, ওরে শিট, ভালো মানুষের কচু। জাবির নিরেত অবিচল গলায় বলল, ওতে প্রবলেম কি? তুমিতে? এখন থেকে এটাই ডাকবো ভাবছি। রূপ আতকে উঠে চোখ বড় করে বলল, ও প্লিজ, ভাই থেকে জামাই হয়ে গেছেন সেটাই এখনো হজম করতে পারছি না। এখন আবার তুই থেকে তুমিতে চলে আসলে স্ট্রোক করে মরেই যাব আমি। বউ হিসেবে তুই শব্দটা অকওয়ার্ড লাগে না তোর? রূপ হালকা শ্বাস ফেলে মৃদু হেসে বলল, জি না, আপনার মুখে ওটাই ঠিক আছে আমার জন্য। আর এতে আমার কোনো আপত্তি নালিশ দ্বিমত কিছুই নেই। আমি ওতেই কমফর্টেবল। সামান্য একটু হাসল জাবির। আজ তার নিজের মাথায় হেলমেট নেই। রূপ পরে না বলে সেও ইচ্ছে করে পড়েনি, আর তাই তার হাসিটা ফ্রন্ট গ্লাসে রূপের চোখ এড়ায়নি। জাবির মাথা সামান্য দুলিয়ে বলল, যথা আজ্ঞা জানেমান। রূপ এবার প্রসঙ্গ পাল্টে দ্বিতীয় প্রশ্নটা মনে করল। এই মুহূর্তে ওর পরপর কয়েকটা প্রশ্ন করার আছে জাবিরকে। কোনটার পর কোনটা উত্থাপন করবে সেটা একটু ভেবে নিয়ে অবশেষে জিজ্ঞেস করল, আপনি চৈটিকে ইচ্ছে করে অ্যাম্বারেস্ট করতে চেয়েছেন, রাইট? আমি জানি আপনি বহুদিন ধরে তক্কে তক্কে ছিলেন কিভাবে কখনো ওকে একটু বিব্রত করা যায়। ওর কি দোষ বলেন তো আমাকে? এসব কেউ বলে কাউকে? বড় বোন টোন হাবিজাবি আরও কত কি বলেছেন, একটু ভালোভাবে কথা বলা যেত না? এক্সকিউজ মি জানেমান, আমি বড় বোনের সাথে তুলনা করেছি, বাপ মায়ের সাথে নয় যে সন্তান হিসাবে আমাকে তার সাথে অতীব সম্মানের সাথে কথা বলতে হবে। রূপ একটা দীর্ঘশ্বাস ফেলে হাল ছেড়ে দিল। এসব আজগুবি কথা চালিয়ে গেলে ওর এখন মেজাজটা নির্ঘাত চুলোর উপর ফুটতে থাকা পানির মতো টকবগাবে। তাই এই প্রসঙ্গটাও পাল্টে ফেলে জিজ্ঞেস করল, আমার টিচারের সাথে আপনার কিসের কানেকশন? তাকে কি আমার পিছনে স্পাই হিসেবে ব্যবহার করছেন? কখন কি করি, কোথায় যাই, এসব তথ্য দেয় সে আপনাকে? আমাকে বিশ্বাস করেন না আপনি? মেজাজ ঠিক রাখার জন্য আগের প্রসঙ্গ পাল্টে এই প্রসঙ্গ তুলেও এখন রূপের মনে হচ্ছে এতে ওর মেজাজটা ঠিক ঠিক খারাপ হবে, কারণ প্রশ্ন করতে গিয়ে কেমন রাগ উথলে উঠতে চাচ্ছিল মাথায়। আর জাবিরের বক্তর উত্তর শুনলে নিশ্চিত উথলে উঠে উপচে পড়বে রাগের বহর। তবুও জানতে চায় ঘটনাটা কি। ও থামতেই জাবির উত্তর দিল, মেয়ে মানুষের তিল থেকে তাল, তাল থেকে কাঁঠাল বানানোর এই এক স্বভাব। তোর ওই লেকচারার আমার ভার্সিটির সিনিয়র ছিল বোকা, কিছুদিন আগেই জয়েন করল তোদের এখানে। রূপ দমে না গিয়ে বরং ঝাঝালো কণ্ঠে শুধালো, তাই বলে তাকে আমার স্পাই বানাবেন? কি মুসিবত, স্পাই বানাবো কেন? স্পাই হিসাবে আমি নিজেই কম নাকি? আমি জাস্ট ওকে তোর ক্লাস শিডিউল জিজ্ঞেস করেছি। এ কথায় কিছুটা শান্ত হল রূপ। জাবিরের কাঁধ পেঁচিয়ে ধরা হাতটা কখন ঢিল হয়ে পড়েছিল ওর খেয়াল নেই। জাবিরই হাতটা নিজের বুকের উপর টেনে নিল শক্ত করে। তার পরনের চেক শর্টের উপর ডেনিম হুডি, আর এই ড্রেস আপ নিয়েই রূপ চতুর্থ প্রশ্নটার অবতারণা করল। আপনি অফিস থেকে আসেননি? জি না ম্যাম, বাড়ি থেকে এসছি। কেন, কাজ নিয়ে আজ? আছে, ইচ্ছে করছিল আজকের দিনটা বউয়ের সাথে কাটাই, আর এই শত মহৎ ইচ্ছের উপর সব কিছু করবান আমার। রূপ একটু ভ্রু কুচকে তাকিয়ে থেকে চোখ উল্টাল, পরক্ষণেই হেসে ফেলল অন্যদিকে মুখ করে। একটু পর লক্ষ্য করলে জাবির বাড়ির রাস্তায় না গিয়ে অন্য পথে এসেছে। অনেকখানি পথ চলার পর জাবির বাইক থামালো বিরাট একটা ভবনের সামনে। একটা নয়, দুটো ভবন একে অপরের সাথে সংযুক্ত।
জাবির নামতেই যখন রূপ নেমে ভবনটার দিকে তাকালো, প্রথমে একটু ভ্রু কুচকালো, জায়গাটা চেনা চেনা লাগছে। পর মুহূর্তেই ওর চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল হয়ে ছিটকে আসতে চাইল কোটর থেকে। এ তো সোনারগাঁও রয়্যাল রিসর্ট। রূপ চোখ বড় করে তাকিয়ে রইল অনেকক্ষণ রিসর্টটার দিকে। অসংখ্যবার জায়গাটার কথা শুনলেও কখনো আশা হয়নি ওর। কথা বলতে বলতে এতটা রাস্তা পেরিয়ে কখনো নিজের শহরে চলে এসেছে ঘুণক্ষরেও টের পেল না। এ তো ওরই শহর, ওর বাবার বাড়ির শহর, নারায়ণগঞ্জ। তার মানে আজ বাবা মার সাথে দেখা করা যাবে। ও জাবিরের দিকে উৎসুক ও উৎফুল্ল চোখে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলবে, তার আগেই জাবির হাসি হাসি মুখ করে মিষ্টি করে বলে উঠল, বাপের বাড়ির নামটাও নিলে, ঠাস করে চড়মারব দুগালে দুটো দুটো চারটে। রূপ পারলে কেঁদে ফেলে, ওর মুখে হাসির পাশাপাশি কাদো কাদো ভাব। ও সেসব কথায় কান্না দিয়ে জাবিরের বাহুতে হাত আঁকড়ে ধরে উচ্ছ্বসিত স্বরে বলল, এতদূর চলেই যখন এসছি একটু দেখে যাই মা বাবাকে। জাবির ওর হাত ধরে টেনে সামনে এগোতে এগোতে বলল, নো, গেলেই এখন থাকতে চাইবি। রূপ জাবিরের হাতের টানে এগিয়ে যেতে যেতে ঠোঁট উল্টে প্রায় কেঁদে ফেলে চেঁচিয়ে উঠল, তো আনলেন কেন এখানে? ঢাকায় কি রেস্টুরেন্টের আকাল পড়েছিল? সব আপনার ইচ্ছাকৃত শয়তানি বুঝি আমি। ইচ্ছে করে আমাকে তরপাতে চান শুধু। শয়তান লোক একটা, খারুস কথাকার। জাবির একটাও প্রতিউত্তর করল না, বরং ওর দিকে তাকিয়ে ঠোঁটের কোন সামান্য বাকিয়ে টেনে নিয়ে চলল ভিতরে। চলবে? সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ৩০। লেখিকা মেহেরুন্নিসা মিমি। জাবির বাড়িতে পা রেখেই শুনল বসার ঘরে কথাবার্তার শব্দ হচ্ছে অনেকজনের। সে সেদিন শর্মির বিয়ের ব্যাপারে সবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তার শীতল কণ্ঠের অল্প কথাতেই সবাই বেশ ভাবান্বিত হয়ে পড়েছিল। সে শুধু এটুকুই বলেছে, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে নিষিদ্ধ ওর। জাবির কখনো ফ্যামিলির বিষয়ে অত মাথা ঘামায় না, কারো বিষয় নাক গলায় না, এটা সবাই জানে। সে নিজেকে সবার থেকে দূরে রাখে, তাই মাঝে মধ্যে হুট করে কঠিন কিছু সিদ্ধান্ত জানিয়ে দিলে সেটা নিয়ে সবার চিন্তিত হবারই কথা। ছেলে পক্ষের লোকজন এসেছে আজ। তাদের সাথেই হয়তো বিয়েটা পিছিয়ে নেওয়ার আপাতত স্থগিত রাখার ব্যাপারে বুঝ পরামর্শ চলছে। ইশতিয়াক ও শফিক চৌধুরীর বক্তব্য ওনারা জানাবেন বিয়েটা কবে হলে সুবিধা হবে। ছেলের মধ্যে তেমন তাড়া নেই, কারণ তার নিজের ইচ্ছে নয় দেশের বাইরে যাওয়ার। শেষ পর্যন্ত না যাওয়ারও সম্ভাবনা আছে, তাই চৌধুরী বাড়ির সবাই আর একটু নিশ্চিন্ত হলেন। সেসবে পাত্তা না দিয়ে এক এক লাফে ২-৩টি সিঁড়ি ভেঙে নিজের রুমে গেল জাবির। রূপ বাড়িতে নেই। আজ অনেকদিন পর জাবির নিজেই সকালে বাইকে করে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এসেছিল ওকে। কিছুক্ষণ কাবার্ডের লকার নাড়াচাড়া করে একটা কার্ড রিডার নিল, কিছু ফাইল নিল। তারপর যেভাবে এসেছিল সেভাবেই ব্যস্ত পায়ে নেমে গেল নিচে। দরজা দিয়ে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে আফিয়া বেগম তড়িঘড়ি ডেকে উঠলেন, দাঁড়া জাবির, খাবারটা খেয়ে যা। কতদিন হলো দুপুরে খাস না বাড়িতে বলতো? আজ যখন এসেই পড়েছিস ১০ মিনিটে খেয়ে তারপর যা আবার। জাবির পিছনে ফিরে ক্লান্ত শ্বাস টেনে বলল, বাড়িতে খাওয়াতে ইম্পর্টেন্ট নয়। বলেই সে ঘুরে দাঁড়াল আর সাথে সাথেই প্রবল জোরে ধাক্কা খেল কারো সাথে। সে তেমনই দাঁড়িয়ে থাকলেও মেয়েটা চমকে উঠে ২ পা পিছিয়ে গেল। মেয়েটা ভ্রুকুচকে সীমাহীন বিরক্তি নিয়ে তাকিয়ে দেখল জাবির শীতল চাহনি মেলে তার দিকেই তাকিয়ে আছে। আগে কখনো দেখা হয়নি, আজই প্রথম। এই তাহলে বড় ভাইয়ের বউকে কথায় কথায় টেস্ট করা ব্যক্তি আফনান জাবির চৌধুরী। সেটা বুঝতে পেরে মেয়েটার কুচকানো ভ্রুজোড়া সমান্তরাল হয়ে গেল সেকেন্ডে। মনে মনে একটু কুটিল হেসে ভাবল, একে একটু শিক্ষা না দিলেও শান্তি পাবে না। মেয়েটা একটু হাসার চেষ্টা করে এক হাত শেক করার উদ্দেশ্যে বাড়িয়ে ধরে বলল, হাই, আমি প্রাপ্তি, অরিত্রিক আহমেদ প্রাপ্তি, আপনার ভাবির বোন আমি। অথচ পরিচয়ই হল না আমাদের কখনো। জাবির ঘাড় একপাশে কিঞ্চিত কাত করে নির্লিপ্ত স্বরে বলল, প্রাপ্তি অপ্রাপ্তি যাই হন, বউ ছাড়া কাউকে ছুঁই না আমি। সামনে থেকে সরে দাঁড়ান, আই হ্যাভ টু গো। প্রাপ্তির মুখটা মুহূর্তে শক্ত হয়ে গেল। সে রাগে অন্ধ হল ঠিকই, কিন্তু তৎক্ষণাৎ প্রকাশ করল না সেটা। হাত নামিয়ে চুপচাপ সরে দাঁড়াতেই হনহনিয়ে বের হয়ে গেল জাবির। তার ইচ্ছা ছিল না মেয়েটার সাথে এমন আচরণ করার, কিন্তু স্নেহার বোন কথাটা শুনতেই মেজাজটা এক লাফে তুঙ্গে উঠে গেল। বোঝা যাচ্ছে বাড়িতে রাফিনার স্নেহাও এসেছে। রূপ এসে এদের দেখে আবার অপ্রস্তুত না হয়ে পারে। বিকেল হতে ক্লান্ত শান্ত হয়ে রূপ যখন বাড়ি এলো, তখন রাফিনরা নিগিদের ঘরেই রয়েছে। সন্ধ্যায় চলে যাবে সেটা রূপ জানে না। প্রাপ্তি গেস্ট রুমে। বাড়িতে ঢুকতেই ওর হাত ধরে ছুটে নিজের রুমে নিয়ে গেল শর্মী। তারপর আচমকা জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল। কতবার এলোমেলোভাবে ধন্যবাদ জানালো রূপ গুনতে পারল না। শেষে ও নিজেও হেসে ফেলে জড়িয়ে ধরল শর্মীকে। মনে মনে আরেক দফা কৃতজ্ঞ হল বদমাস লোকটার প্রতি। শর্মীর কাছেই সব জানল বিয়েটা ক্যান্সেল হওয়ার ব্যাপারে, আর এও অবগত হল রাফিনরা বাড়িতে। কথাটা শুনে রূপ নিঃশব্দে একটা নিঃশ্বাস ফেললেও আজ তেমন বিচলিত হল না। ওর মনে পড়ল জাবিরের সেদিনের বলা একগাদা উপদেশবাণী,
শাওয়ার নিয়ে স্বাভাবিক মনেই নিচে নেমে এলো ও। ধীরে সুস্থে লাঞ্চ করল। খেয়ে দিয়ে রুমে গিয়ে বিড়ালগুলোকে খুঁজল হাউজের ভিতর। সেখানে না পেয়ে সারা ঘর ও বারান্দায় খুঁজল। তারপর গেল শর্মি রুমে। রূপের অনুপস্থিতিতে ওরাই এসে নিয়ে যায়। ওরা কেউই না থাকলে আফিয়া বেগম ও রাজিয়া বেগম খেতে দেন, যত্ন করেন সবাই। ওদের রুমেও না পেয়ে আবার নিচে নামল রূপ। নিচতলায় কেউ নেই তখন। ও বসার ঘর সহ সবখানি খুঁজতে শুরু করল। হঠাৎ মনে পড়ল কাল রাতেও বিড়াল নিয়ে কথা কাটাকাটি হয়েছে জাবিরের সাথে। দুটো বিড়ালকেই কোলে বসিয়ে রেখে রূপ ক্লাসের জরুরি কিছু শিটে চোখ বুড়াচ্ছিল। ছানা দুটো উষ্ণতা পেয়ে কোলে ঘুমিয়ে পড়েছে দেখে রূপ হেসেছে। এর মধ্যেই জাবির এসে আবার ক্যাটক্যাট জুড়ে দিল। এরা ঘুমাচ্ছে, তবু কোলে উঠিয়ে রাখার কি আছে? আমাকে তো সেদিন ফেলে দিল কোল থেকে ধাক্কা দিয়ে। এরকম উদ্ভট কথা শুনে রূপ জুচুতো মুখ বিকৃত করে বলল, আপনি বিড়ালের বাচ্চা হয়ে গেলেন নাকি? একাধিক ততোধিক বুঝি না আমি। তুই এক্ষুনি নামা এদেরকে। কথাটা বলে জাবিরই তেরে এলো কোল থেকে ওদেরকে আছাড় মেরে ফেলে দেওয়ার জন্য। ওর মতিগতি বুঝতে পারে আতকে উঠে সরে গেল রূপ। আরে আশ্চর্য তো! মাথায় সমস্যা নাকি আপনার? আপনি বিড়াল ভালোবাসেন না? তাহলে এনে দিয়েছিলেন কেন? এনে যখন দিলেনি তো এমন নির্দয়ের মতো আচরণ করছেন কেন? রূপ কাউচ থেকে উঠে দাঁড়িয়ে বিড়ালগুলোকে কোলে নিয়ে ক্যাট হাউসটার দিকে চলে গেল। নড়াচড়া ও চেঁচামেচি শুনে ওদের ঘুম ভেঙে গেছে। জাবির ক্রুদ্ধ চোখে তাকিয়ে থেকে বলল, বিড়াল, কুকুর, হনুমান সবই ভালোবাসি আমি, কিন্তু পোষার ইচ্ছা জীবনেও হয়নি। তুই খুঁজছিলি বলে এনে দিয়েছি, তাই বলে সারাক্ষণ ওদের কোলে নিয়ে ঘুরবি কেন? শরীর ঘেঁষে শোয়াবি কেন? আমার ব্যক্তিগত একান্ত স্থান জীবিত বা মৃত কোনো প্রাণীকেই দিতে পারবি না তুই, এটাই মূল কথা। মনে না থাকলেও মনে রাখবি। অপ্রকৃতিস্থের মতো পাগলাটে কথাবার্তা শুনে রূপের মেজাজ ঠিক রইল না। জাবির শাওয়ার নিতে গেলে ও বিড়বিড় করে আওড়াল, সাইকো। এইসব কথা মনে পড়তেই কান্না পেয়ে গেল রূপের। জাবির কি বিড়ালগুলোকে কোথাও ছেড়ে দিয়েছে, বা দিয়ে দিয়েছে কাউকে, নাকি মেরে ফেলেছে? রূপ ছুটে গার্ডেনে গেল। আতিপাতি করে খুঁজেও কোথাও না পেয়ে হতাশ হয়ে বসে পড়ল সিঁড়িতে। একটা লোক সত্যি এত পাষাণ্ড হতে পারে? বিড়ালগুলোর কী দোষ ছিল? ওরা তো আদরেরই বস্তু। সন্ধ্যা হতেই রাজিয়া বেগম রূপকে ডেকে কিচেনে নিলেন। আজ ইশতিয়াক, শফিক, রাফিন, স্নেহা ও তার বোন প্রাপ্তি ও মেহমান হিসাবে বাড়িতে আছে, তাই কিছু নাস্তা তৈরি করছিলেন। আফিয়া বেগম কিছুটা অসুস্থ হওয়ায় তাকে খুশি করার উদ্দেশ্যে রূপকেও সাহায্য করতে বললেন রাজিয়া বেগম। রূপ রান্নাঘরের কাজের ফাঁকেই টের পেল জাবির অফিস থেকে চলে এসেছে। বাইকের বিকট শব্দ পাওয়া যাচ্ছে। কখনো সে বাইকে যায়, কখনো গাড়িতে। রূপ চিন্তিত হল এখন আবার ওকে কিচেনে দেখে সবার সামনে সিন ক্রিয়েট না করে বসে। এর তো এসব কুকীর্তি ছাড়া ভালো কিছু রেকর্ড নেই। হলও তাই। জাবির রুনি গিয়ে রূপকে না দেখে করিডোরে ঝুঁকে চেঁচিয়ে ডাকল ওকে। রূপ চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাজিয়া বেগম ওকে চলে যেতে বললেন। যদিও তেমন কিছুই করতে হচ্ছে না রূপকে, কারণ সাথে ঋতুর মাও কাজে আছে। তবুও যেহেতু বাড়ির বউও, তাই পাশে রেখেছিলেন। রাজিয়া বেগম জাবিরের জন্য কফি নিতে বললেন। রূপ সেটা বানাতেই ব্যস্ত হল আপাতত। জাবির শাওয়ার নিয়ে ল্যাপটপ খুলে বসল। সে কাজে মগ্ন হতেই একটু পর রূপ এল। দরজার দিকে পিঠ হওয়া সত্ত্বেও জাবির বুঝল দরজা সামান্য চাপিয়ে দিয়েছে রূপ। একটু পর বিস্মিত হয়ে লক্ষ্য করল আলতো করে পেছন থেকে তার গলা জড়িয়ে ধরেছে রূপ। সে অবাক হলেও কি করে যেন একটু মুচকি হেসে ফেলল, কিন্তু পরক্ষণে যখন পারফিউমের ঘ্রাণটা খেয়াল করল, সাথে সাথে পিছন ফিরল। রূপ কখনো পারফিউম ব্যবহার করে না। সে পিছনে ঘাড় ঘোরানোর আগেই দরজা খোলার শব্দ কানে এলো আবার। ঘাড় ঘুরিয়ে জাবিরের দৃষ্টি প্রাপ্তির কুটিল চেহারায় পড়তেই প্রাপ্তি শয়তানি হাসল। আলতো করে ছেড়ে দিল জাবিরের গলা। জাবির ঘাড় কাত করে দরজায় দৃষ্টি দিয়ে দেখল শান্ত মুখ করে দাঁড়িয়ে আছে রূপ, হাতে কফির মগ। প্রাপ্তি ফিসফিস করে অত্যন্ত নিচু আওয়াজে বলল, অন্যের সাথে শত্রুতার প্রতিফলটা এবার ভুগন মিস্টার ইগো। সাথে সাথে শক্ত হয়ে গেল জাবিরের চোয়াল। সে রেগে কিছু বলবে তার আগেই প্রাপ্তি দরজায় দাঁড়ানো রূপকে পাশ কাটিয়ে বের হয়ে গেল। জাবির একদৃষ্টে তাকিয়ে রইল রূপের চেহারায়। ও শান্ত মুখে এগিয়ে এসে প্রচণ্ড তাচ্ছিল্য গলায় ফুটিয়ে বলল, এতই শরীরের আগ্রহ আপনার? বেপরোয়া ঠিক আছে, তাই বলে এই পরিমাণ নির্লজ্জ চরিত্রহীন যে ভরা বাড়িতে পরনারী নিয়ে দরজা বন্ধ করে ফেললেন? দরজা যখন বন্ধ করলেনই, তাহলে কাবাবে হাড্ডি স্বরূপ আমাকে কেন ডেকেছিলেন? নীরবে রিল্যাক্সে সময় কাটাতেন, সেটাতেই বরং আনন্দ পেতেন। নাকি আপনি চাচ্ছিলেন এই তামাশা আমাকে দেখিয়ে নিচু করতে, যেন আমি আফসোস করি কেন আপনাকে নিজের দেহ উৎসর্গ করলাম না, তাই আপনি অন্য পাত্রে মুখ দিয়েছেন, তাই তো?
জাবির কিছু বলতে এগোলো, তার আগেই এক হাত উঁচু করে রূপ থামিয়ে দিল। রাগে উত্তপ্ত চেহারা আর চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি নিয়ে আবার বলল, শুনে রাখুন, আমি মোটেও অনুতপ্ত নই, বরং আজ নিজেকে বাহাবা দিচ্ছি। বিয়ের রাতে আমার থেকে দূরে থাকা শর্তটা দিয়েছিলাম বলে, নয়তো আপনার মতো নোংরা মানুষের হাত আমার শরীর ছুঁয়েছে, এটা ভবিষ্যতে ভাবলেও ঝিনঘিন লাগত আমার। জাবিরের চোখের কোণে রক্ত জড়ো হল, হাত মুষ্টি করে গর্জে উঠল সে, রূপ, ও নিজেই এসেছিল এই ঘরে। ডু নট রেইজ ইউর ভয়েস অ্যাট মি, অসভ্য। ইনফ্যাক্ট সভ্য আপনি ছিলেনই বা কবে? সে একজন মেয়ে হয়ে নেচে চলে এসেছে নিজের বদনাম করতে, এটা বিশ্বাস করতে বলছেন? রূপ ত্রস্ত পায়ে ওয়াশরুমের দিকে গিয়ে কফিটা ছুঁড়ে ফেলল ওয়াশরুমের মেঝেতে। জাবির এগিয়ে এসে ওই হাত চেপে ধরে বলল, কাজের জিনিস তো জীবনেও বুঝিস না, এসব অনর্থক ফালতু ভুল ধারণা ঠিকই বুঝে গেছিস খুব। প্রাপ্তি নিজেই এসে আমাকে জড়িয়ে ধরেছে, এই কথাটা দ্বিতীয়বার বলবো না আমি, এটাই সত্য আর এটাই তোকে বিশ্বাস করতে হবে। রূপ ছুটে সরে গিয়ে বলল, নামটাও দেখি ভালোভাবেই রপ্ত করে ফেলেছেন, অথচ আমি বাড়িতে থাকি আমি জানলাম না কখনো। বিড়ালের বিষয়ে এমনিতেই মন যথেষ্ট উত্তক্ত ছিল ওর, আর জাবিরের প্রতি ক্রুজ বিদ্বেষ তো আছেই, সেই সাথে এখন এই ঘটনা দেখে মাথা কাজ করছে না ওর। ও দ্রুত বেগে বের হয়ে গেল রুম থেকে। জাবির ধাম করে টেবিলে একটা ঘুষি বসে পিছু পিছু গেল রূপের। কিচেনে ওকে না পেলে নিচতলার বসের ঘরে খুঁজল, সেখানে বাড়ির সবার সাথে প্রাপ্তি বসে আয়েসে চায়ের কাপে চুমুক দিচ্ছে দেখে জাবিরের বিক্ষুব্ধ মেজাজটা খেই হালাল। কিছু বলতে গিয়েও শেষ মুহূর্তে সামলে নিল নিজেকে। এখন প্রাপ্তির স্বীকারোক্তিতেও লাভ হবে না। সে ওপরতলায় শর্মীদের রুম খুঁজল, না পেয়ে অগত্যা সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে ছাদে উঠল। দরজাটা খোলা, তার মানে রূপ এখানেই আছে। সে তপ্তর একটা নিঃশ্বাস ফেলে পা রাখল ছাদের দরজা পেরিয়ে। ঝড়ো হাওয়ায় উত্তাল চারপাশ, আকাশে খানিক পর পর মেঘ গুর্জে উঠছে, বৃষ্টি নামবে হয়তো এক্ষুনি। শীতল বাতাসে লম্বা শ্বাস টেনে জাবির এগিয়ে দেখল রূপ এক কোণে দাঁড়িয়ে আছে। বাতাসের তীব্র ঝাপটায় ওড়নার দুই প্রান্ত উড়ছে উত্তাল নৃত্যের মতো, হাত খোপাটা আলগা হয়ে ঝুলছে। জাবির কাছাকাছি হওয়ার আগেই খোপা খুলে অবিন্যস্তভাবে দুলে উঠল চুলের রাশি। সে গিয়ে রূপের বাহু ধরে নিজের দিকে ফেরাল। রূপের চোখে তখনও তীব্র আক্রোশের গাঢ় ছোঁয়া। জাবিরকে দেখে গা জ্বলে উঠল ওর। জাবির শান্ত কোমল স্বরে বলল, ফালতু মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে নিজেকে গর্ধব প্রমাণ করিস না। ঘরে চল, বৃষ্টি নামবে এখনই। রূপ চোখের পলক না ফেলে শক্ত মুখে জিজ্ঞেস করল, বিড়ালগুলো কোথায়? রেখে এসেছি একজনের কাছে, কিছুদিন থাকুক, তারপর আবার এনে দিব। এক্ষুনি এনে দিন। জাবির বৃষ্টি শব্দটা উচ্চারণ করবে তার আগেই ঝুপঝুপ করে ঝরতে লাগল বৃষ্টির কণা। সে এক হাতে রূপকে টেনে সিঁড়ির কাছে নিল। দরজাটা পেরিয়ে চিলেকোঠায় আসতেই ঝটকা মেরে হাত সরিয়ে নিল রূপ। জাবির থুমকে দাঁড়িয়ে নিরাশ হয়ে তাকাল। রূপ দাঁতে দাঁত পিষে বলল, শুনতে পাননি? এক্ষুনি এনে দিবেন ওদের। জাবির কিছুক্ষণ ওর মুখ পানে চেয়ে থেকে একবার তাকালো ছাদের দরজা দিয়ে খোলা পরিবেশে। তুমুল বেগে বর্ষণ হচ্ছে, মুষলধারা যাকে বলা হয়। সে চোখ ফিরিয়ে রূপকে বলল, তুই আমাকে অবিশ্বাস করছিস না আমি জানি, শুধু বিরল বিষয়ক রাগটা ঝাড়ছিস, কিন্তু রাগের অবলম্বন করেছিস প্রাপ্তিকে। রূপ চোখ সরিয়ে নিল। সে সত্যিই জাবিরকে অবিশ্বাস করছে না। যেই পরিস্থিতিতে ওদেরকে দেখেছে সেটা দেখে কেউই বিশ্বাস করবে না জাবির এতে জড়িত ছিল। বুঝাই যাচ্ছিল মেয়েটা নিজেই কাছে গিয়েছে, কিন্তু মুখে সেসব স্বীকার করল না রূপ। জাবির ছাদের দরজাটা বন্ধ করে রূপের হাত ধরে নিচে নামল। ওকে ঘরে পৌঁছে দিয়ে নিজে হনহনিয়ে বাড়ির বাইরে বের হয়ে গেল। কিছুক্ষণ পর বাইকের শব্দ পেয়ে আতকে উঠল রূপ। জাবির এই বৃষ্টির মধ্যে গাড়ি না নিয়ে বাইক কেন বের করছে? রূপ দৌড়ে বারান্দায় গিয়ে দেখল হেলমেটটাও পরেনি জাবির। এভাবে বৃষ্টির মধ্যে বাইক ছুটিয়ে গেট পার হয়ে গেল। রূপ অবাক হবে না রাগ হবে বুঝতে পারল না। বিড়ালগুলো ফেরত আনতে বলায় ক্ষোভ দেখাচ্ছে লোকটা। সে কেন সহ্য করতে পারে না নিরীহ অবলা প্রাণীগুলোকে? অতিষ্ঠ মুখে চেয়ে থেকে রূপ দেখল আফিয়া বেগম বাড়ির ফটকের সামনে থেকে চিচিয়ে যাচ্ছেন জাবিরকে ডেকে। উথাল পাথাল বৃষ্টি মাথায় সে রেইনকোট ছাড়া খালি শরীরে বের হয়ে গেছে, তা দেখে হতভম্ব হয়ে রইলেন উনি। ওনার চেঁচামেচিতে নাজিয়া বেগমও পাশে এসে দাঁড়িয়েছেন। চলবে। গল্পটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।